অবস্থা ভাইয়া? সবাই আছি আমরা? জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা রে ভাইয়া? জি ভাইয়া ভালো। ভালো ভাইয়া। আরে তোদের কতদিন দেখি না রে। ভাইয়া নিজেদের স্পিকার গুলো একটু সবাই মিউট করে ফেলি ভাইয়া। নিজেদের স্পিকার গুলো সব মিউট করে ফেলি ভাইয়া, সবাই প্লিজ। আচ্ছা ভাইয়া, তো আমরা কিছুদিন আগে থেকে ভাইয়া একটা নতুন শব্দ শুনছিলাম, একটা নতুন শব্দ। সেই শব্দের নাম হচ্ছে নিউ নরমাল। আপনারা কেউ ইন্টারন্যাশনাল জার্নাল পড়েছেন কিনা জানি না। ইন্টারন্যাশনাল জার্নালে এখন একটা নতুন শব্দ হচ্ছে, সেটা হচ্ছে তো নিউ নরমাল শব্দটা এটা বলতে চাচ্ছে যে এতদিন নাকি জগৎ যেভাবে চলছিল বিফোর করোনা, এই কোভিড-19 এর আগ পর্যন্ত আমাদের কাছে যেটা নরমাল ছিল, আবারও একটা নরমাল সিচুয়েশন আসবে আফটার কোভিড-19। বাট এই নরমাল আর এই নরমাল নাকি কখনো সেম হবে না, এটা নাকি নতুন ধরনের একটা নরমাল। সবাই বলতেছে এটা নাকি নিউ নরমাল। তো এটার প্রথম ধাপ মনে হয় আমরা আজকে অতিক্রম করতে যাচ্ছি। এতদিন পর্যন্ত ভাইয়া এই দিনগুলোতে আমরা আপনাদের সরাসরি সামনে বসে থেকে ক্লাস নিতাম, সবাই সবার সাথে অনেক গল্পগুজব করতাম, অনেক কথাবার্তা বলতাম ভাইয়া। এবারে সর্বপ্রথমবারের মতো দেখা যাচ্ছে আপনাদের পাশে না থেকে অনেক দূর থেকে আমাদেরকে ক্লাস নিতে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা সেই নিউ নরমালের মনে হয় প্রথম স্বাদ পেতে যাচ্ছি। আমরা আজকে এইভাবে ক্লাস করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম দিন হিসেবে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমগুলো সলভ হয়েছে, ইনশাআল্লাহ প্রবলেম হবে না। তো এবার সবার কাছে একটু শুনি তো দেখি ভাইয়া, সবার দিনকাল কেমন কাটে? ঘুম কতক্ষণ? 24 ঘন্টায় 25 ঘন্টা ঘুম ভাইয়া? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, 24 ঘন্টায় 25 ঘন্টা ঘুম চলে, তাই তো? 12 ঘন্টার বেশি ভাইয়া। 12 ঘন্টার বেশি। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, আপনাদের এই ঘুমের রাজ্যে দৈত্যের আগমন ঘটলো। এখন ঘুমের রাজ্যে বিভিন্ন রকম হিসাব নিকাশ দেখতে পাবেন, কথাবার্তা শুনতে পাবেন। তো এবার সবাই একটু মনোযোগ দিয়ে তাহলে একটু বোর্ডের দিকে আসি ভাইয়া। হ্যাঁ, আমরা একটু ছোট্ট ছোট্ট করে কয়েকটা গল্প, আমরা সেই গল্পগুলো একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ ভাইয়া, তো আমরা সবাই নিজেদের স্পিকার গুলো মিউট করে নেই তো ভাইয়া, সবাই নিজেদের স্পিকারটা মিউট করে নেই। স্পিকার মিউট করেন ভাইয়া। তাহলে এখন আসেন ভাইয়া, আমরা একটু কথা বলবো। তো আমরা আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই সাবজেক্টটার নাম হচ্ছে ফিজিক্স, আমরা যেটাকে পদার্থবিজ্ঞান নামের গল্প বলে থাকি। তো আমরা সবসময় কিছু জিনিসপত্র আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। আসলে মানুষ পড়াশোনা করছে কেন, কেন আমাদের এই সুখে শান্তির জগতে এরকম পড়াশোনা নামক উদ্ভট ঘটনা ঘটে। কয়েকটা জিনিস মনে হয় আপনারা এর মধ্যে ফিল করছেন। এই অনুভূত ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে, যখন আপনার পরীক্ষা থাকে আপনার কাছে সব সময় মনে হয় কবে পরীক্ষাটা শেষ হবে, পরীক্ষাটা শেষ হলে একটু শান্তির ঘুম দিব। খেয়াল করে দেখি তো ভাইয়া, যেদিন আপনার শেষ পরীক্ষা হয়েছে সেই শেষ পরীক্ষার রাতে কোনোদিন ঘুমাইতে পারছেন? পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেই রাতে খেয়াল করে দেখেন ওই রাতে ঘুম আসে না। আবারও একটু চিন্তা করে দেখেন, যখন এরকম আপনারা বাসায় থাকতে পারতেন না করোনার আগে, আপনাদের মনে হইতো ইস আজকে যদি একটু ছুটি পাইতাম, বাসায় আরামে থাকতাম। তো এখন আপনার বাসায় থাকতে কি ভালো লাগে ভাইয়া? এখন মনে হয় কবে বাইরে যাব না। সেখান থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে ভাইয়া, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট বা সীমা থাকে। সীমার মধ্যে সবকিছু প্রচন্ড রকম সুন্দর। যখনই সেটা সীমা অতিক্রম করে তখনই সেইটার নাম হয়ে যায় ব্যয় হচ্ছে। এটা আমার কথা না, এটা একজন সাহিত্যিকের কথা। সেটা হচ্ছে সীমার মাঝে সবকিছু প্রচন্ড রকম সুন্দর, সীমা পার হলেই সেটার নাম হয় হচ্ছে কুৎসিত। এই জায়গাটাকে আমি অন্য ভাষায় বলি, আমরা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন রকম পড়াশোনা করেছি ভাইয়া। তো সেই পড়াশোনার মধ্যে একটা মজার কথা ছিল ভাইয়া, জগতে ভালো জিনিস যত কম ততই ভালো। জগতে ভালো জিনিস যত কম ততই ভালো, তা না হলে তার নিজের ভিড়েই হয়ে যেত না। আপনি খেয়াল করেন তো, আপনার অনেকগুলো ভালো আছে, ভালো জিনিসের সংখ্যা বাড়তে শুরু করছে,
তার মানে একসময় তারা নিজের ভিড়েই কি হয়ে যাবে ভাইয়া, মাঝারি হয়ে যাবে। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন জগতে ভালো জিনিস যত কম ততই ভালো, তা না হলে তা নিজের ভিড়েই হয়ে যেত মাঝারি। যা আপনি এখন নিজে বুঝতেছেন ভাইয়া। কিছুদিন আগে আপনার বাসায় বসে থাকতে খুব ভালো লাগতো, কারণ ওইটার জন্য আপনি কম সময় পেতেন। আপনার বিভিন্ন ব্যস্ততায় আপনাকে বাইরে যেতে হতো, ওই সময়টা কম ছিল, সেজন্যই আপনার কাছে এত ভালো লেগেছিল ভাইয়া। হোয়াটএভার ইট ইজ, যাই হোক না কেন, আমরা নতুন সিচুয়েশনের সাথে একটু অ্যাডপ্ট করে নিই, আমরা সবাই সুস্থ থাকি। এই সুস্থতা থেকে আমরা এখন আমাদের একটু সামনের দিকে আগাবো। হ্যাঁ, জগতে যে পড়াশোনা নামের যে টার্মটা আমরা এখন বলি ভাইয়া, এই টার্মটার সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে অবজারভেশন। সর্বপ্রথম টার্ম হচ্ছে অবজারভেশন। জগতে যত রকম আপনি সায়েন্টিস্ট পাবেন, সবার মোটামুটি প্রথম প্রশ্ন, মানে একদম প্রথম দিকে আপনাদের পছন্দের যে মানুষগুলো আছেন, স্যার আইজাক নিউটন এখান থেকে শুরু করে এই প্রথম ধরনের মানুষগুলো, প্রত্যেকটা মানুষেরই একটা কমন ঘটনা ছিল। তাদের প্রত্যেকের প্রশ্ন, চাঁদ কেন ওখানে, আকাশে কি হচ্ছে, তারা কেন এরকম হচ্ছে, জানতে চাও। ভাইয়া সবাই স্পিকারটাকে মিউট করতে বলেছি। লামিয়া নামের একজন ভাইয়া আছে, ভাইয়া আপনার স্পিকারটা একটু মিউট করেন প্লিজ। লামিয়া ভাইয়া স্পিকার মিউট করেন। আচ্ছা, তো এবার একটু আসি ভাইয়া এই অবজারভেশনের পরে যেটা ভাইয়া, ভাইয়া আমি বারবার বলছি যার স্পিকার অফ করেন। লামিয়া ভাইয়া স্পিকার অফ করেন। আচ্ছা, এখনো স্পিকার অফ দেখা যাচ্ছে না ভাইয়া। একটু সুমাইয়া নামের ভাইয়া আছি, ভাইয়া স্পিকার অফ করেন। জারিন নামের একটা ভাইয়া আছি, ভাইয়া স্পিকার অফ করেন। রাফিয়া, লামিয়া স্পিকার অফ করেন প্লিজ। আচ্ছা, এই তো আরাম, এই যে এটা দেখুন, ওকে। থ্যাংক ইউ সাব্বির ভাইয়া। আচ্ছা, তাহলে একটু আসি তো দেখি ভাইয়া, আমরা যে কথাগুলো বলতে চাচ্ছিলাম। আচ্ছা, একজন মিউট করছে কিন্তু মিউট হচ্ছে না, আবার কিছু আনমিউট করে দিচ্ছে। আচ্ছা ভাইয়া দেখেন, আমি একটু ভালোভাবে বলি, আমি মিউট করার চেষ্টা করছি কিন্তু আপনাদের মিউট হচ্ছে না। আমি কিন্তু এখন সবাইকে মিউট করে দিলে আপনারা কেউ কথা বলতে পারবেন না ভাইয়া। লামিয়া ভাইয়া স্পিকার অফ করে রাখেন, অন করেন না। একটু দেখি ভাইয়া, তো আমাদের পড়াশোনার প্রত্যেকটারই প্রথম ধাপ হচ্ছে ভাইয়া অবজারভেশন। এই অবজারভেশনের পরে যেটা এসেছে ভাইয়া, সেটা হচ্ছে আমরা রুল তৈরি করার চেষ্টা করেছি যে এটা কিভাবে তৈরি হয়েছে। এই মানুষ বারবার স্পিকার, এই সাব্বির, সাব্বির ভাইয়া বাবা আনমিউট হচ্ছিলেন। আচ্ছা ভাই একটু দেখি, তো অবজারভেশনের পরের ধাপটা হচ্ছে রুল, যেটাকে আমরা ম্যাথমেটিক্স বলে থাকি ভাই। এটাই হচ্ছে আপনাদের ম্যাথ। এইটার পর আপনি যেটা করেছেন সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আরে ভাই, এক্সপেরিমেন্ট করেছেন আপনি, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছেন, আর এই এক্সপেরিমেন্টের পরে আপনি অ্যাপ্লিকেশনে গেছেন ভাই। এক্সপেরিমেন্টের পরে আপনি অ্যাপ্লিকেশনে গেছেন। এই যে এক্সপেরিমেন্ট আর অ্যাপ্লিকেশন দেখছেন, এই অংশটুকু হচ্ছে ফিজিক্স। তো অবজারভেশন, এটাকে আমরা সবসময় ফিলোসফি বলে থাকি ভাই। আমরা সবাই দেখেছি যে পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, ন্যাচারাল ল। এরকম কি ছিল যে আমরা প্রথমে ম্যাথ তৈরি করেছি কিভাবে বলে বৃত্তাকার পথে ঘুরে কি হয়, এরকম দেখি না ভাই। প্রথমে আমরা নেচারে দেখেছি, তো ওইটা হচ্ছে ভাই সায়েন্স, যেটাকে আমরা সবসময় বলে থাকি ফিলোসফি। তো সেই জায়গাটা
আর এরপর আমরা চেষ্টা করেছি যে এটা কিভাবে ঘুরে তার রুল তৈরি করার জন্য, এটা ম্যাথমেটিক্স। এরপর আমরা এক্সপেরিমেন্ট করেছি যে অন্য কিছু ঘুরে কিনা, সেটা এক্সপেরিমেন্ট করার পর আমরা তার অ্যাপ্লিকেশনে গেছি। যেমন এখন আপনারা বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখতে পাচ্ছেন, যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ঘুরছে। এই যে জায়গাটা যে ফিজিক্স নামের বলছিলাম ভাইয়া, তাই ফিজিক্স হচ্ছে পুরোটাই অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স। ফিজিক্সের বেস পুরোপুরি হওয়ার জন্য ম্যাথের বেসটা থাকা খুব জরুরি। ম্যাথের বেস যত স্ট্রং, ফিজিক্স তার কাছে তত সুন্দর। তাই এই জায়গাটা একটু মাথায় রাখবেন, এই ম্যাথমেটিক্স এর গল্পটা একটু ভালো করে দেখবেন যে ম্যাথ যেন ঠিকঠাক মতো হয় ভাইয়া। এখন আমরা এই ফিজিক্স নিয়ে যখন কথা বলি ভাইয়া, এই প্রত্যেকটা জায়গায় বলা হয় এনার্জি নামের যে টার্মটা আছে, এই এনার্জি নামের টার্মটার সাথে ইন্ট্রোডিউস করি। এখন এই ফিজিক্স পড়ার সময় আমরা একটু টেকনিক্যাল হতে চাইবো, এটাই স্বাভাবিক ভাইয়া। তাহলে আসেন আমরা একটু ছোটখাটো গল্প করি। আজকে আপনাদের সাথে একটু গল্প করব কিভাবে টেকনিক্যালি সলভ করা যায়, প্রত্যেকটা জিনিস সলভ করা যায় কিভাবে টেকনিক্যালি। খুব মজা করে সবাই খাতা কলম নিয়ে বসে তো ভাইয়া, সবাই একটু খাতা কলম নিয়ে বসে আমরা একটু গল্প করবো ভাইয়া। তাহলে খাতা কলম নিয়ে বসে সর্বপ্রথমে আমরা একটু একটা ম্যাথ দেখার চেষ্টা করছি, একটু সবাই শুনে নেই ভাইয়া। এই ম্যাথটাকে আমরা 9 10 এর মতো সলভ করব। এই ম্যাথটাকে আমি যদি এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি অথবা এই ধরনের কোন পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় বসি, তাহলে কি ধরনের হবে? এই পরীক্ষাটা যদি বুয়েট অ্যাডমিশন টেস্ট হয়, তাহলে কি ধরনের অ্যাপ্রোচ করা যেতে পারে? এই সবগুলো নিয়ে কথা বলবো ভাইয়া। একটা ম্যাথকে আমরা 3 ভিউ থেকে দেখব, ইজি একদমই 9 10 এর মতো করে, তারপর সেই জায়গাটা আমরা মডারেট করব, টেকনিক অ্যাডপ্ট করব যে কিভাবে কি করতে হয় ভাইয়া। তাহলে আসেন একটা সোজা গল্প বলছি ভাইয়া। সোজা গল্পটা হচ্ছে এরকম যে টম এবং জেরি, আপনারা যারা পুরাতন আছেন সবাই জানেন আমার খুবই পছন্দের ক্যারেক্টার, আমার সব ম্যাথে টম জেরি নিয়ে হয়। টম এবং জেরি একটা কম্পিটিশনে আছে, একটা রেসিং কম্পিটিশন বা দৌড় প্রতিযোগিতায় আছে। তো আমরা একটু বলার চেষ্টা করছি যে টম এবং জেরি একটা দৌড় প্রতিযোগিতায় আছে। সাবির, একজনকে বারবার মিউট করছি, সাউন্ডটা ভালো আসছে। বারবার আনন্দ হচ্ছে। আচ্ছা, কিন্তু বলতেছে তো বারবার, এটাই প্রবলেম। আচ্ছা ভাই, তাহলে একটু খেয়াল করি ভাই, একটা রেসিং কম্পিটিশন, সেখানে হচ্ছে টম এবং জেরি দুইজন কম্পিটিশনটা শুরু করবে ভাই। তাহলে একটা দৌড় প্রতিযোগিতা, একটা রেসিং কম্পিটিশন স্টার্ট স্টার্ট করবে কত ভেলোসিটি নিয়ে? মনে করেন টম স্টার্ট করবে হচ্ছে 12 মিটার পার সেকেন্ড দিয়ে, আর জেরি স্টার্ট করবে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড দিয়ে। টমের এক্সিলারেশন থাকবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এইটার এক্সিলারেশন থাকবে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটা এন্ড করবে হচ্ছে একদম সেম টাইমে ভাই, একদম সেম টাইমে এরা হচ্ছে কম্পিটিশনটা শেষ করবে। আমার প্রশ্ন হচ্ছে সে কত টাইম ধরে কম্পিটিশনে ছিল? আমি বলেইছি আচ্ছা হ্যাঁ, আপনারা আমরা একটু কাইন্ডলি এই জিনিসগুলো খেয়াল করি। আমি তোমাদের হচ্ছে অনেকের এডিক্যাল ইস্যুর জন্য দেখা যাচ্ছে অটোমেটিক্যালি তোমরা আনমিউট হয়ে কেওস তৈরি করে ফেলছো। এই সমস্যাটা যাতে না হয় এই জন্য আমি তোমাদের সবাইকে পার্মানেন্টলি মিউট করে দিয়েছি। সো এখন তোমাদের যে কাজটি করতে হবে, ধরো তোমাদের কারোর মধ্যে কোশ্চেন রয়েছে যে আমি কোশ্চেন করতে চাই, হ্যাঁ তোমরা যদি সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, তাহলে যে জিনিসটা আছে আমাদের, তোমরা এই মোর অপশনে যখন যাবা রেইজ হ্যান্ড নামে একটা অপশন পাবা। তোমাদের যার যার কোশ্চেন থাকবে তোমরা কাইন্ডলি রেইজ হ্যান্ড অপশনটাতে প্রেস করবা, তখন আমাদের কাছে একটা নোটিফিকেশন আসবে যে তুমি কোশ্চেন করতে চাচ্ছ। তখন ভাইয়া তোমাকে পারমিশন দিবে আনমিউট করার, তার আগ পর্যন্ত কিন্তু তুমি কখনো আনমিউট করতে পারবে না। সো যার যার কোশ্চেন থাকবে কাইন্ডলি রেইজ ইওর হ্যান্ড, হ্যাঁ পারমিশন দিলে কোশ্চেন করবা, তারপর আবার অটোমেটিক্যালি মিউট। সো আমাদের সবার যে সমস্যাটা হচ্ছে এটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো সমস্যা থাকলে চ্যাট সেকশনে জানিয়ে দিবা, হ্যাঁ ইনশাআল্লাহ দেখি, ঠিক আছে? ছোটখাটো প্রবলেম চ্যাটে জিজ্ঞেস করা যায়। তাহলে তোর তো কোনো ক্লাস নেই এখন? আমার এখন সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস আছে।
ভেবেছিলাম সাবজেক্ট এখানে পার্মানেন্টলি বসে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, তোমরা অনেকেই বের হচ্ছে, জয়েন হচ্ছে, এরকম আমাদের হচ্ছে কি যে আর একজন পরবর্তীতে আমাদের এই ব্যাচটা আপাতত ক্লোজ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? সো কেউ যদি বের হয়ে যাও কোনো অ্যাক্সিডেন্টালি, যদি অন্য কেউ তোমার জায়গায় ঢুকে পড়ে, তাহলে কিন্তু এই ব্যাচে আর ঢুকতে পারবে না, ঠিক আছে? আমাদের যতজন ক্যাপাসিটি, আমাদের ক্যাপাসিটি কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। সো কাইন্ডলি বের হয়েছে, নরমালি রনি ভাই জায়গার অভাবে স্টুডেন্ট ফিরে যায় সো কাইন্ডলি কেউ বের হয়েছে না, বের হয়ে গেছে সমস্যা হবে, অল্প অবধি ঢুকতে গেলে বলবে ইউ আর নট অ্যালাউড টু এন্টার অর দ্য ব্যাচ ইজ ফুল, ঠিক আছে? আমাদের সকালের কাছে যতজন ক্যাপাসিটি ছিল ভরে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে ওয়েবসাইটে শিডিউল দিয়ে দেব, ইনশাআল্লাহ সেকেন্ড ব্যাচটা কখন শুরু হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাই, আমরা গল্প করি কি শিশির ভাই কিছু বলবেন? দেখেন আমি আপনার গ্রাফটি আজকে আনলোড এটা করে হচ্ছে যে এখন সাবজেক্ট এই পাসওয়ার্ড। আচ্ছা, তো ভাই আসেন খুবই মজা করে আমরা ম্যাথগুলো দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা খুবই সুন্দর করে এই ব্যাপারগুলো দেখব। কারো প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড, যেটা সাবির ভাই বললেন, এই ব্যাপারটা একটু মাথায় রেখেন তাহলে। ওকে, তাহলে আসেন তো দেখি ভাইয়া আমরা কি বলছিলাম। আমরা বলছিলাম একটা রেসিং কম্পিটিশন। আচ্ছা ভাইয়া, আপনাকে যদি বলি আপনার স্কুলে আপনি একটা দৌড় প্রতিযোগিতায় নামবেন, ধরেন 100 মিটার দৌড় প্রতিযোগিতা। এই 100 মিটার রেসিং কম্পিটিশনে যতজন পার্টিসিপেন্ট থাকে, সব পার্টিসিপেন্ট কি করে 100 মিটারই কভার করতে হবে। তাছাড়া কি এটা কম্পিটিশন হতো ভাইয়া? এরকম কি প্রাইজ দেওয়া সম্ভব? কেউ 100 মিটার গেছে, কেউ 200 মিটার গেছে, তো সম্ভব না। তাহলে 100 মিটার রেসিং কম্পিটিশন হলে যতজন পার্টিসিপেন্ট আছে, প্রত্যেকটা পার্টিসিপেন্টকে 100 মিটারই ক্রস করতে হবে। এখন কেউ আগে যাবে, যে সবার আগে যাবে সে হবে ফার্স্ট, তারপরে সেকেন্ড, এরকম করেই তো হবে, তাই না ভাইয়া? তাহলে একটু চিন্তা করে দেখি ভাইয়া, এরকম গল্প কি হতে পারে। আমি সব সময় বলি, ধরেন রনি ভাইয়া আর হুসাইন বোল্ট দুইজন প্রতিযোগিতা শুরু করবে, দুইজনই কিন্তু 100 মিটারই কভার করবে। কিন্তু ঘটনা কি ঘটবে, হুসাইন বোল্ট পৌঁছানোর বছর 10 পর মনে হয় রনি ভাইয়া এই জায়গায় পড়ে থাকবে, তাও পৌঁছাতে পারবে। এই তো এরকমই তো গল্প হবে, তাই না? তাহলে এরকম যদি গল্প হয়, তাহলে কম্পিটিশন কথা উল্লেখ করা মাত্রই, যখন প্রতিযোগিতা নামের কোনো কথা বলা হবে, তখন বোঝা যাবে প্রত্যেকের স্মরণ সেম হতে হবে ভাইয়া। এখন সেই থিমটাকে কাজে লাগায় আমরা এই ম্যাথটাকে সলভ করব। ধরেন আপনি এখন ক্লাস 9 এর বাচ্চা, মানে কেবল ক্লাস 9 এর ভর্তি হয়েছেন, মানে ক্লাস 9 এর বাচ্চাদের মতো যদি আমরা এই ম্যাথটাকে সলভ করি, তাহলে কিভাবে করব সেটা একটু দেখার চেষ্টা করেন। তাহলে ক্লাস 9 এর মতো সলভ করলে কি হবে, আপনি এখান থেকে এই যে দেখেন কম্পিটিশন, এখান থেকে শুরু করবেন। সে এটা হচ্ছে টম, এইটা হচ্ছে জেরি, টম এবং জেরি। তাহলে একটু দেখার চেষ্টা করেন ভাইয়া, যেহেতু কম্পিটিশন, এটা দেখেন এটার ভেলোসিটি কত ছিল 12 মিটার পার সেকেন্ড, আর এইটার ভেলোসিটি কত ছিল ভাইয়া, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন এখানে বলা হলো এই বেচারার এক্সিলারেশন ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এই বেচারার এক্সিলারেশন ছিল 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। যেহেতু কম্পিটিশন, তাহলে দুইজনেরই অবশ্যই একই পরিমাণ দূরত্ব কভার করবে। কিন্তু এরকম বলা হইতে পারে যে কেউ আগে যাইতে পারে, কেউ পরে যাইতে পারে, কেউ আগে যেতে পারে, কেউ পরে যেতে পারে। তাহলে গল্পটা কি হয়ে আছে, এই অঙ্কে বলা আছে তারা সেম টাইমে কম্পিটিশন শেষ করে, তার মানে দুইজনেরই টাইম ইন্টারভাল সেম। এইটা কিন্তু বলতে পারেন না যে ভেলোসিটি সেম হবে, এটা কিন্তু কখনোই বলা সম্ভব না। আর এটাও বলা সম্ভব না যে সবশেষে আপনি থেমে যাবেন। এরকম কি কখনো হইছে যে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, প্রতিযোগিতা শেষ একদম দাঁড়ায় গেছেন? এটা তো কখনো হয়নি ভাইয়া। তার মানে ওখানে একটা ভেলোসিটি থাকবেই, এবং যেহেতু ত্বরণ আলাদা, একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই আপনার বেগ সেম হতে পারে না, তার মানে বেগ অবশ্যই আলাদা হবে ভাইয়া। এখন আমাদের সেই সময়টা বের করার জন্য ক্লাস 9 এর বাচ্চা বলে আমরা সেটা সলভ করি কিভাবে সেটা দেখছি। এই যে দেখেন ভাইয়া, আমরা বলেছি আপনি ক্লাস 9 এ পড়েন, সেটা দিয়ে সলভ করব। তাহলে ক্লাস 9 এ পড়ার মতো করে সলভ করলে আমরা কি বলবো, আমরা টমের জন্য তখন লেখার চেষ্টা করব যে s1 এইটা সমান হচ্ছে t1 t1 হাফ a1 t1 স্কয়ার। তাহলে এটা s, এটা সমান হচ্ছে 12t প্লাস হাফ ইনটু 2 ইনটু t স্কয়ার, that means 12t plus t স্কয়ার। জেডির জন্য কি বলবো, জেডির জন্য বলবো s2 is equal to q2 t2 plus half a2 t2 স্কয়ার। তার মানে এখান থেকে আমি s is equal to বলবো, এটা ছিল 6t plus half into 3 into t স্কয়ার, তার মানে এটা হলো 6t plus 1.5t স্কয়ার। তাহলে দুইটা থেকে আপনি এখন কি বলতে পারেন, আপনি বলতেই পারেন ভাইয়া 6t plus 1.5t স্কয়ার
is equal to 12t plus t square। একটু খেয়াল করে দেখি ভাইয়া, তাহলে 1.5t স্কয়ার মাইনাস t স্কয়ার সমান আমরা বলছি 12t মাইনাস 6t, তাহলে এটা হচ্ছে 0.5t স্কয়ার, এটা সমান হচ্ছে 6t। তাহলে এখান থেকে 0.5t এটা সমান 6, তার মানে t is equal to 12 সেকেন্ড। দেখেন ভাইয়া ক্লাস 9 এর মতো আমরা সলভ করেছি, একদম পারফেক্ট ক্লাস 9 এর বাচ্চার মতো। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি ঢাকা ভার্সিটির পরীক্ষার্থী হন ভাইয়া, যে এমসিকিউ একটা পরীক্ষা দিতে বসেছেন, তাহলে এই ঢাকা ভার্সিটির এই এমসিকিউ পরীক্ষা আপনি এই ম্যাথটা সলভ করার জন্য 50 সেকেন্ড সময় পাবেন ম্যাক্সিমাম। আপনার কি মনে হয় এইভাবে অঙ্ক করলে আপনি 50 সেকেন্ডে এটা সলভ করতে পারবেন? ইট ইজ ইম্পসিবল ভাইয়া। তাহলে ঢাকা ভার্সিটির মতো সলভ করার জন্য আমরা কি অ্যাপ্রোচ করব? দেখেন এই অঙ্কটা কত সহজে সলভ করা যায়। একটু ভালো করে দেখি ভাইয়া যে এই অঙ্কটাকে কত সহজে আমরা সলভ করতে পারি। একটু দেখেন দুইজনেরই তো সরল সেম হবে ভাইয়া এবং একই টাইমে, তাই না? তাহলে এটা u1t প্লাস হাফ a1t স্কয়ার এটা সমান u2t প্লাস হাফ a2t স্কয়ার। তাহলে এখান থেকেই বলতে পারছি ভাইয়া, আমি থিওরিটা দেখাচ্ছি। এখান থেকে দেখেন আপনি বলতে পারেন যে এই জায়গায় u1t মাইনাস u2t is equal to half a2t square minus half a1t square। তাহলে ভাইয়া দেখেন এখান থেকে t into u1 minus u2 এটা সমান half t square কমন ফ্যাক্টর নিলে এখান থেকে কি দাঁড়ালো ভাইয়া a2 minus a1। তাহলে এখান থেকে u1 minus u2 এটা সমান বলা যায় half t into a2 minus a1। এখান থেকে তখন আমরা আপনাদেরকে বলি সো এইখানে ডেল্টা ইউ মানে বেগের পরিবর্তন এটা সমান হাফ ইনটু টি ইনটু ডেল্টা এ। দেখেন তো এই ফর্মুলাটা যদি আমরা একটু অ্যাডপ্ট করি, হ্যাঁ প্রথম কথা আপনি অবশ্যই এইটা পারেন না ভাইয়া যে আপনি এটা না বুঝে মুখস্থ করবেন। আপনি না বুঝে যদি মুখস্থ করেন তাহলে আপনার বেসিক একদমই ধ্বংস হয়ে যাবে। এই যে আমরা এতটুকু জানি, এইটুকু জানার পর যদি আমরা এটা অ্যাপ্লাই করি এটা করতে কয় সেকেন্ড সময় লাগে যায়। কিন্তু ভাইয়া এই ডেল্টা কিউ কত, 2 কিউ এর পার্থক্য কত, 12 আর 6 তার পার্থক্য হচ্ছে 6। এটা হাফ থাকলো টি আমরা জানতে চাই 2 এর পার্থক্য কত, 3 আর 2 এর পার্থক্য দেখেন 1, তার মানে টি এর ভ্যালু কত দাঁড়ালো 12 সেকেন্ড। একটু আগে তো তাই আসছিল। তাহলে এই ফর্মুলাটা যখন আমি জানবো তখন এই অঙ্ক করতে আপনার কি 50 সেকেন্ড লাগার কথা ভাইয়া? 50 সেকেন্ড তো আমি নিজেও খুঁজে পাই না, আমার মনে হয় আমি 10 সেকেন্ডে সলভ করছি না। সো আপনাকে টেকনিক্যাল হইতে হবে, আপনাকে অবশ্যই এই ধরনের ফর্মুলার দিকে এমফাসাইজ করতে হবে, বাট মাথায় রেখে করতে হবে আপনি যেন এইটা বুঝেন। এইটা না বুঝে যদি আমরা ম্যাথ সলভ করতে যাই তাহলে আমরা খুব বিপদে পড়ে যাব ভাইয়া, এই কাজটা কখনোই করবেন না। আমরা এই ম্যাথটাই দেখেন আমি আরেকটা অ্যাপ্রোচে আপনার সামনে নিয়ে এসে দেব, দেখেন আপনারা আশা করছি আরো ভালো লাগবে। দেখেন তো ভাইয়া আমরা আরেকটা অ্যাপ্রোচে যাই। কারো প্রশ্ন থাকলে আপনি একটু রেজ হ্যান্ড দিতে পারেন ভাইয়া, আমি তাহলে সেই প্রশ্নটা নিব আপনাদের কাছ থেকে। দেখেন ভাইয়া এটা আমি আরেকভাবে সলভ করব, খুবই মজা করে সলভ করার চেষ্টা করব ভাইয়া। তো এবার একটু দেখি এই জিনিসটা যদি আপনাদেরকে গ্রাফে না যে এখান থেকেই বলি প্রতিযোগিতা, তার মানে s1 is equal to s2। আমরা বলছি না ভাইয়া s সমান কি ছিল, u plus v divided by 2 into t করেছি না ভাইয়া? তাহলে এটা সমান তাহলে কি হলো u2 plus v2 divided by 2 into t। গড় দিয়ে আমরা তো এটা পড়েছি ভাইয়া। এটা যদি পড়ে থাকি তাহলে দেখেন t t উড়ে গেল, 2 2 উড়ে গেল, তাহলে এখানে থাকলো u1 plus v1 এটা সমান হচ্ছে u2 plus v2। এবার দেখেন u1 সমান আমরা একটু এটাকে ভেঙে বলছি এটা u1 আর ওই যে দেখেন v1 ছিল এটাকে বলছি u plus at। ঠিক আছে ভাইয়া? আর ওইখানে দেখেন ওই পারেরটা যেটা u2 এটা থাকলো, আর এই যে v সমান হচ্ছে u plus at। তাহলে এখান থেকে দেখেন ভাইয়া 2u1 plus a1t is equal to 2u2 plus a2 into t। তাহলে একটু দেখার চেষ্টা করি তো 2 into u1 minus u2 এই যেটা এবারে চলে আসলো, আর ওইখান থেকে এটা হয়ে গেল a2 minus এই যে a1। দেখেন একটু আগের গল্পটাই হয়েছে, এই যে দুটোর পার্থক্য কত, 12 আর 6 এর পার্থক্য হচ্ছে 6 আর 3 আর 2 এর পার্থক্য হচ্ছে 1, তার মানে t এর মান হচ্ছে 12 সেকেন্ড। দেখেন ভাইয়া আমরা এটা থেকে করতে পেরেছি, যেহেতু কম্পিটিশন সরণ সমানতা এটা থেকে অঙ্ক করাই যেতে পারে। আর
পার্থক্য হচ্ছে আমরা এভাবে ভেবে দেখেছি কিনা। এতক্ষণ যেগুলো করেছি ভাইয়া এই সবগুলো ছিল হয় একাডেমিক বা এই ধরনের কথাগুলোর জন্য খুব ভালোভাবে প্রযোজ্য, বাট আমরা যারা একটু নিজেদেরকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জন্য, অর্থাৎ বিশেষ করে আমরা যারা বুয়েটের স্বপ্ন দেখি ভাইয়া, সেই বুয়েট স্বপ্ন যদি আমরা একটু সফল করতে চাই তাহলে এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। বুয়েট নামের যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটাকে যদি আমরা রিচ করতে চাই এই ব্যাপারটাকে আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব ভাইয়া। তাহলে একটু দেখার চেষ্টা করছি, এটা যদি সময় হয়, এটা যদি বেগ হয়, তাহলে পারে ভিটি লেখচিত্র সব সময় কেমন হয় দেখেন তো ভাইয়া। ভি সমান কি ইউ প্লাস এটি। ভি সমান যদি ইউ প্লাস এটি হয়, এটাকে যদি ওয়াই অক্ষে পাঠায় দেন এটা হয়ে যাবে এম, এটা তো এক্স, আর এটা হয়ে গেল সি। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি ফরম্যাট। তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি ফরম্যাটটা একটা সরল রেখা হয় ভাইয়া। তাহলে এখানে দেখেন একটা সরল রেখা যদি এরকম হয়, এই একই সময় তো প্রতিযোগিতা শেষ করবে তাই না ভাইয়া? প্রতিযোগিতা শেষ করার টাইমটা কিন্তু সেম, আর তাদের বেগটা আলাদা, সেটা আলাদা কথা। এই যে দেখেন এটা মনে করেন আমার যেটার বেগ কম ছিল তার মানে এটা হচ্ছে u2, যেটার বেগ বেশি ছিল সেটা হচ্ছে u1, এটার বেগটা পরে ত্বরণ বেশি বলে বেশি হয়ে গেছে, এটার বেগটা একটু কম হয়েছে, বাট দুটোর সময়ই সেম। এখন একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, ভাইয়া দুর্দানা ভাইয়া কিছু একটা প্রশ্ন করছেন। আপনি আনমিউট করেন ভাইয়া দুর্দানা, রুবু আপনারা আনমিউট করেন, আমি আনমিউট করারই করেছি। ভাইয়া আগেরটা একটু বুঝায় দাও। কোনটা? এই যে y equals to mx plus c এর এই যে ইয়াটা একটু বুঝায় দাও। ঠিক আছে ঠিক আছে, বুঝাই দিচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখেন তো ভাইয়া আমরা সবাই জানি y is equal to mx plus c। এই ব্যাপারটা হচ্ছে আমাদের কিরকম লেখচিত্র দেয়, আমাদেরকে এইরকম একটা লেখচিত্র দেয় যদি এটা ধনাত্মক ঢাল হয়ে থাকে। তাহলে এখন ঠান্ডা মাথায় আমাকে বলেন তো ভাইয়া, যদি আমাদের কাছে সমীকরণ থাকে v সমান u প্লাস এটি, তাহলে এইটাকে যদি আমরা y অক্ষে পাঠাই দেই, এইটাকে যদি x অক্ষে পাঠাই দেই, এটা y অক্ষে এটা x অক্ষে, তাহলে দেখেন তো ভাইয়া এই জায়গাটা m এর মতো কাজ করে কিনা আর এই জায়গাটা c এর মতো কাজ করে কিনা। তাহলে কি আপনি বলতে পারছেন y সমান mx প্লাস c লেখচিত্র মেইনটেইন করবে, v t লেখচিত্র যেটা হয় সেটা। রুবু বোঝা গেছে ভাইয়া? রুবু আচ্ছা, তাহলে এখন দেখেন ভাইয়া সেই লেখচিত্র আমরা এঁকে ফেলেছি। আমরা সবাই জানি ভিডি লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করে ভাইয়া? সরণ প্রকাশ করে। তাই আমি প্রত্যেকটা বিন্দুর নাম দিচ্ছি, ধরেন এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম হচ্ছে বি, এই বিন্দুর নাম হচ্ছে সি, এই বিন্দুর নাম ডি, এই বিন্দুর নাম ই। আমরা সবাই জানি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করবে? সরণ প্রকাশ করবে, কারণ বেগের একক কি মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এটা কি হবে ভাইয়া? মিটার, তার মানে অবশ্যই সরণ প্রকাশ করবে। তাহলে যেহেতু প্রতিযোগিতা তার মানে অবশ্যই এই জায়গায় আমাদের সরণটা সেম, তার মানে ক্ষেত্রফলের পরিমাণটা সেম হবে। কোন কোন ক্ষেত্র? এই যে দেখেন ভাইয়া একটা ক্ষেত্র হচ্ছে ও এ ডি ই, এটা একটা ক্ষেত্র দেখতে পাচ্ছেন, এই ক্ষেত্রটা, তার মানে ও এ ডি ই যে ক্ষেত্র এটা সমান কোন ক্ষেত্র হবে ভাইয়া? এটা সমান যে ক্ষেত্রটা পাবেন সেটা হচ্ছে ও বি, এই যে এখান থেকে শুরু করে যে ক্ষেত্রটা আপনি দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটা ও বি সি ই, এই দুই ক্ষেত্রটা অবশ্যই সমান হবে কারণ তাদের সরণ সমান ভাইয়া। যদি তাদের সরণ সমান হয়ে যায় ভাইয়া তাহলে এখন আপনি এই ক্ষেত্রটাকে সমান করে দেন। দেখেন তো ভাইয়া দুটোই ট্রাপিজিয়াম না? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি ভাইয়া? হাফ ইনটু সমান্তরাল বাহু দুটোর দৈর্ঘ্যের যোগফল। তাহলে দেখেন ও এ ডি ই এই ক্ষেত্রটার সমান্তরাল বাহু কোনটা?
OA আর আরেকটা হচ্ছে DE। এরা হচ্ছে সমান্তরাল দুটো বাহু। হাফ ইনটু সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্যের যোগফল ইনটু পারপেন্ডিকুলার গ্যাপ বিটুইন देम। তাদের দুইজনের পারপেন্ডিকুলার গ্যাপ কত ভাইয়া? OE। এটা সমান একটু দেখেন OBCD। তাহলে এটা যদি হয় তাহলে এদের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইনটু সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্যের যোগফল OE প্লাস এইখান থেকে দেখেন CE। আর তাদের লম্ব দূরত্ব কত ভাইয়া? OE। তাদের লম্ব দূরত্ব হচ্ছে OE। তাহলে আপনি কি করলেন ভাইয়া? হাফ হাফ কেটে দিলেন, OE কেটে দিলেন। তাহলে থাকলো কি? OA প্লাস DE ইজ ইকুয়াল টু OB প্লাস CE। OA এটা কতটুকু ছিল দেখেন ভাইয়া? এটা ছিল E1। DE এটা কতটুকু ছিল দেখেন ভাইয়া? এই দেখেন DE এটা হচ্ছে V1। OB এটা কত ছিল ভাইয়া? U2। আর CE এটা কতটুকু ছিল ভাইয়া? এটা হচ্ছে V2। তার মানে আপনার অঙ্ক একটু আগের মতো হয়ে গেছে ভাইয়া। এই যে V সমান হচ্ছে U প্লাস AD। V সমান U প্লাস AD। তার মানে একটু আগে যে আপনি অঙ্ক করেছেন এক্স্যাক্টলি সেই অঙ্কের কাছে চলে আসছে। তো সুবিধা কি ভাইয়া? আপনাকে কোনো সূত্র মুখস্থ করতে হয়নি, কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আপনি ছোটবেলা থেকে বের করে অভ্যস্ত। ঠিক একই রকম ভাবে ভাইয়া একটু চিন্তা করেন, এই ছোট্টবেলার একটা অঙ্ককে আমরা কত ভিউ থেকে দেখতে পারি। সমস্যা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিনা, অথবা আপনারা দেখতে চাচ্ছেন কিনা। যদি আমরা দুই গ্রুপ একসাথে এগুলো দেখতে যাই তাহলে আমরা যে স্বপ্ন দেখব সেই স্বপ্নটাকেই হাতে পাবো ভাইয়া। এটা একদমই সত্যি কথা। আপনি মনে হয় জানেনও, স্যার আইজাক নিউটন বলেছেন যে আমি এই মহাবিশ্বের প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গতি নির্ধারণ করতে পারি, কিন্তু মানুষের পাগল যে প্রবণতা, ম্যাডনেস, যেটা এই ম্যাডনেস কখনো মেজার করতে পারি না। I can measure the motion of planet. I cannot measure the madness of human. তাই মানুষ যদি কখনো কোনো কিছুর পেছনে ডেডিকেটেড হয় যে আমি এটাকে নিয়ে স্বপ্ন দেখি, তাহলে সেইটা তার কাছে এসে ধরা দেয়। পার্থক্য হচ্ছে আপনি স্বপ্ন এবং হুজুগের মধ্যে পার্থক্য বুঝেন কিনা। আমি দুইটা কথা বলি ভাইয়া, স্বপ্ন এবং হুজুগ, এই দুইটা কথা নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, দুইটা হ্যান্ড আছে, একটু দেখে নিন। সামিয়া ভাইয়া আনমিউট করে দিচ্ছি, আপনি একটু প্রশ্ন করেন। সামিয়া আপনি আনমিউট করে প্রশ্ন করেন। সামিয়া ভাইয়া আনমিউট করে প্রশ্ন করেন, পারমিশন দেওয়া হয়েছে। ভাইয়া গ্রাফটা বুঝি না আমি আবার বুঝাই দিচ্ছি, কোনো প্রবলেম নাই, আমি আবার বুঝাই দিচ্ছি। সাইমা ভাইয়া আপনাকে করেছি, আপনি প্রশ্ন করেন। সেম ভাইয়া, আমিও বুঝি নাই গ্রাফটা। আচ্ছা, আমি বোঝাচ্ছি আবার। সামাহা ভাইয়া আপনাকে প্রশ্ন করারই করেছি, আপনি প্রশ্ন করেন। ভাইয়া আমার নেট ডিস্টার্ব দিচ্ছিল, আমাকে একটু গ্রাফের পার্টটা থেকে বুঝায় দেন। ওকে ঠিক আছে, আমি গ্রাফ আবার বুঝাই দিচ্ছি। থ্যাংক ইউ। বোর্ডে আসো, একটু বোর্ডে আসো। দেখো ভাইয়া, আমরা যখনই v is equal to u plus at, এখন বলতেই পারেন হ্যাঁ গতির সমীকরণের আবার অনেকগুলো সমীকরণ ছিল, আপনি এটা বেছে লইছেন কেন? এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে ভাইয়া, দুইটা বস্তুরই দেখেন, একটা শুরুতে বেগ আছে, একটা ত্বরণ আছে, একটা নির্দিষ্ট সময় পর আরেকটা বেগ আসে। তাহলে একটা সময় পরে বেগ, এটা দেওয়ার জন্য ভাইয়া এটা ছাড়া আপনার কাছে কোনো ফর্মুলা নাই। সো এটাই আপনার ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমি একটু অ্যানালজি টানার চেষ্টা করেছি। এটাকে যদি y অক্ষে পাঠিয়ে দেই আর এইটাকে যদি x অক্ষে পাঠিয়ে দেই, তাহলে এটার চেহারা কেমন হবে দেখেন ভাইয়া। y is equal to mx plus c, এই ফরম্যাটটা সে মেইনটেইন করবে। তাহলে y is equal to mx plus c যদি হয়, তাহলে সেই সরলরেখাগুলো কেমন হয়? এইরকম। এই যে দেখেন y is equal to mx সরলরেখা সব সময় কেমন হয়? এই ধরনের লেখচিত্র তৈরি করে ভাইয়া। তাহলে এই অক্ষে যদি আমি v রাখি আর এই অক্ষে যদি t রাখি, তাহলে অবশ্যই আমার কাছে এরকম চেহারার সরলরেখা দিবে। তো একজনের বেগ কত ছিল ভাইয়া? 6। এই দেখেন ভাইয়া 6, এটাকে আমরা বলেছি u2, যেটা কম সেটাকে বলছি। একটা নির্দিষ্ট সময় পর তার একটা বেগ হয়েছে, সেই বেগটাকে আমরা বললাম v1, এই বেগটাকে বললাম v1। তার মানে তার লেখচিত্রটা কেমন? এরকম। আর আরেকজনের বেগ ছিল ভাইয়া u2, এই সময় পর তার আরেকটা বেগ হয়েছে, সেই বেগটাকে আমরা বললাম v2। এই যে বেগটা আপনি পেলেন, এই বেগটাকে আমি বললাম হচ্ছে v2।
তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, অনেকগুলো দাগ থাকলে তো সমস্যা হবে ভাইয়া, তাই V1 টা এখানে না লিখে এইখানে লিখে বললাম এটাই হচ্ছে V1 ভেক্টর, V2 টা এখানে না লিখে এই জায়গায় লিখে বললাম এটাই হচ্ছে আমার V2 ভেক্টর। তাহলে একটু ঠান্ডা মাথায় বলেন, এই যে U1 এই বিন্দুটাকে যদি A বলি, এই বিন্দুটাকে O বলি, এটাকে B বলি, এটাকে C বলি, এটাকে D বলি, আর এটাকে যদি E বলি, তাহলে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি তো ভাইয়া, এই যে রেখাটা, এই রেখা দিয়ে যে ক্ষেত্রফলটা পাবেন সেই ক্ষেত্রফলটা কোনটা? ডেফিনেটলি এই যে জায়গাটুকু এইটা, তার নাম হচ্ছে ও এ সি ই। এই দেখেন ও, আমি মনে হয় নাম উল্টাপাল্টা করে ফেলেছি ভাইয়া, মনে হয় নাম উল্টাপাল্টা করা আছে, ও এ ডি ই ছিল, ও এ, তাহলে এই যেটার নাম ডি দিয়ে দিই। আর এবং কি বলবি? হ্যাঁ চলতেছে, ফলাফলের নেটের জন্য এই যে ই পাচ্ছে না, মাঝে মাঝে ঝামেলা হচ্ছে। আচ্ছা সেকেন্ড ইয়ারের ক্লাসে কেমন ঝামেলা হয়? আমি এখানে কারণ কি হয় আমিও বুঝি সেকেন্ড ইয়ারে কোনো ঝামেলা হয় না, এরাও মানে আপনারাও যখন আমাদের সাথে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন দেখবেন আপনাদের সাথেও ঝামেলা হবে না। পাশের রুমে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ক্লাস হচ্ছে, কোনো ঝামেলা হয় না ভাই, আপনাদের সাথে মাঝে মাঝে একটু নেটওয়ার্কের ঝামেলা হয়, ইনশাআল্লাহ কালকে থেকে আর হবে না। তাহলে দেখেন ভাইয়া, এখান থেকে এই যে ও এ ডি ই যে ক্ষেত্রটা, এই যে ও এ ডি ই যে ক্ষেত্রটা, এইটা আপনার অবশ্যই ভিডি লেখচিত্রের ক্ষেত্রফল। তাহলে ভি এর সাথে পি গুণ করলে কি হয় দেখেন না ভাইয়া, এটা মিটার পার সেকেন্ড আর এটা সেকেন্ড, ফলাফল কি আসবে? মিটার, মানে সরল। তাহলে এটা যদি আপনাদের সরল হয়ে যায় তাহলে এই ক্ষেত্রফলটা অবশ্যই আপনাকে সরল প্রকাশ করে দিয়েছে ভাইয়া, এই ক্ষেত্রফলটা অবশ্যই আপনাকে কি প্রকাশ করে দিয়েছে? সরল প্রকাশ করে দিয়েছে। এবার ঠিক একই রকম ভাবে এটা নিয়ে যদি আসি, তাহলে আমি একটু ঢেউ ঢেউ দিয়ে দেখাই। এই যে দেখেন ঢেউ ঢেউ, ও বি সি ই, এই দেখেন ও বি সি ই, এই যে দেখেন ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা কি এইটার ক্ষেত্রফল প্রকাশ করেছে, মানে সরণ প্রকাশ করেছে। যেহেতু প্রতিযোগিতা, তার মানে অবশ্যই সরণ দুটো সেম হবে, তাই এই সরণ দুটো সেম হওয়ার কারণে এই লব্ধটা করেছে। ভাই বুঝেছি সবাই? এই সাইমা বুঝতে পারছিস? সাইমা, মুন ভাইয়া আপনাকে ই করা হয়েছে, আপনি প্রশ্ন করেন। মুন ভাইয়া আপনি প্রশ্ন করেন। আদ্রিত ভাইয়া আপনি প্রশ্ন করেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই, তার মানে বোঝা যাচ্ছে ইট ইজ ওকে। এখন ভাইয়া ওই যে যেটা বলছিলাম যে স্বপ্ন এবং হুজুগ এই দুইটার মধ্যে কিন্তু ভাইয়া ব্যাপক পার্থক্য আছে, এটা আপনাকে একটু বুঝতে হবে যে স্বপ্ন এবং হুজুগ দুটোর মধ্যে পার্থক্য আছে। যারা আমরা, আচ্ছা আরো একজন আছে, হাবিব ভাইয়া আপনি প্রশ্ন করেন। ভাইয়া সরণ এক হলে ক্ষেত্রফলটা এক কিভাবে হলো, ওই জিনিসটা যদি আরেকবার একটু আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা কি বলছিলাম ভাইয়া, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি প্রকাশ করে? বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কি প্রকাশ করে সব সময়? এইটা প্রকাশ করে হচ্ছে সরণ। তাহলে এখন আপনি বলেন, এটা যেহেতু প্রতিযোগিতা, প্রতিযোগিতায় তো সরণ সেম হবে, আর সরণ সেম হবে মানে কি তাদের ক্ষেত্রফলটা সেম হবে, ক্ষেত্রফল সেম হইতেই হবে। বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা ইরানি ভাইয়া আপনাকে এই করছি, আপনি প্রশ্ন করেন ভাইয়া। ভাইয়া বাংলার সাথে সাথে ইংলিশ গুলো বললে একটু আমার জন্য সুবিধা হতো। ভাইয়া আপনি বলবেন না ডিসপ্লেসমেন্ট ভাইয়া? হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরিয়া অফ ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ ইন্ডিকেটস ডিসপ্লেসমেন্ট। এরিয়া অফ ভেলোসিটি ভার্সাস টাইম গ্রাফ ইন্ডিকেটস ডিসপ্লেসমেন্ট। সেই জন্য আমরা সেই ডিসপ্লেসমেন্ট সমান করেছি ভাইয়া, যেহেতু এটা কম্পিটিশন, তাই কম্পিটিশন হলে তো তাদের ডিসপ্লেসমেন্ট সেম হইতেই হবে ভাইয়া। আদ্রিতা ভাইয়া আপনাকে এই করা হয়েছে, আপনি প্রশ্ন করেন। আচ্ছা আদ্রিতা ভাইয়া এমনি কোশ্চেন না। ওকে ভাইয়া, তাহলে আসেন দেখি আমরা তাহলে এর পরের গল্পে যাই ভাইয়া। ও যেটা বলছিলাম ভাইয়া, স্বপ্ন এবং হুজুগ দুটোর মধ্যে পার্থক্য আছে ভাইয়া। আমি সবসময় ফাজলামি করে এভাবেই বলি ভাইয়া, যদি আপনার প্রিয় মানুষের জন্য কোনো ফুল দিতে পছন্দ হয় আপনার,
আপনি যদি বাজার থেকে একটা গোলাপ কিনে নিয়ে তাকে দেন, তাহলে এটা স্বপ্ন না ভাইয়া, এটা হুজুগ। স্বপ্নটা হচ্ছে ওইটাই যে ওই গোলাপটা দেওয়ার জন্য আপনি একটা গাছ লাগান, সেই গাছের পরিচর্যা করেন, সেই গাছে একটা গোলাপ ফুটবে, সেই গোলাপ নিয়ে যে আপনি আপনার পছন্দের মানুষকে দিবেন, তাহলে বুঝবেন এটা আপনার স্বপ্ন। তার মানে স্বপ্নের পেছনে থাকে প্রচুর পরিশ্রম, আর হুজুগের মধ্যে থাকে কিছু তথাকথিত ভাষার অপরিশীলিত আবেগ। তাই এই যে জায়গাগুলোর নাম বলি ভাই, আমরা সবসময় কিছু প্রতিষ্ঠানের নাম বলে থাকি। এই প্রতিষ্ঠানগুলো নিয়ে যদি আমরা কখনো স্বপ্ন দেখে থাকি ভাইয়া, তাহলে সেই স্বপ্নের জন্য আপনার পরিশ্রম করতে হবে। এরকম কোনো অপশন নাই যে আপনি এরকম কোনো একটা 2 পাতা পড়লেন, 2 পাতা পড়ে আপনি তাকে এরকম ভাবে তার কাছে যাবেন, আপনি পেরে যাবেন। এটা ভাইয়া সম্ভব না। তাহলে এই জায়গা থেকে আপনাকে সরতে হবে, আপনাকে নার্সিং করতে হবে, আপনাকে এর পেছনে সময় দিতে হবে নিজের ভালো লাগা থেকে। দেখেন ভাইয়া, এরকম কখনোই হয় না যে এই 3টা প্রতিষ্ঠানে চান্স না পাইলে মানুষের জীবনটা ধ্বংস হয়ে যায়, এটা কেউই বলে না। বাট এই 3টা প্রতিষ্ঠানে চান্স না পাইলে মানুষের জীবনের কিছু স্বপ্ন অধরা থেকে যায়। তাই আপনি কি এটা চান যে আপনার জীবনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন অধরা থেকে যায়? যদি সেটা না চান, তাহলে একটু নিয়ম মেনে চলেন, একটু রেগুলার পড়াশোনা করেন। আপনাকে কেউ যদি বলে 24 আওয়ার্স এর মধ্যে আপনার ঘুম ছাড়া বাকি সময় পড়তে হবে, তাহলে সে মানুষ না, এবং এই উপদেশ গ্রহণযোগ্য না। আমি আপনাকে আমার লেভেল থেকে আপনাকে কখনো অ্যাডভাইস করতে চাইবো না। আমি আপনার লেভেলে নেমে আমি আপনাকে একটু কথা বলতে চাইবো। আমি যদি আপনার লেভেলে যাই তাহলে বলবো যে আমি সারাদিন করবো না, এটা যেরকম সত্য, ঠিক এটাও সত্য হওয়া উচিত যে এমন কোনো দিন যাবে না যেদিন আমি একটুও পড়ি নাই। এরকম দিন যাওয়া যাবে না ভাইয়া। প্রতিদিন কিছু না কিছু করে নিয়ম করে আপনাকে পড়তে হবে। আপনাদের খুবই পছন্দের মানুষ স্যার অ্যালবার্ট আইনস্টাইন একবার একটা মজার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের এই যে বিভিন্ন ওকেশন থাকে না ভাইয়া, ধরলাম ঈদ, পূজা, বড়দিন, এরকম বিভিন্ন নিউ ইয়ার এরকম বিভিন্ন ওকেশন থাকে। তো আইনস্টাইন স্যার বলেছিলেন যে ওকেশনের জন্য যদি কখনো 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়, এই 1 সপ্তাহ তুমি কোনো কিছু পড়াশোনা না করে যদি এনজয় করো, তাহলে এইটা তোমার পড়াশোনাকে হ্যাম্পার করে না, এইটা তোমার পড়াশোনাকে কখনো ধ্বংস করে না। ধ্বংস করে কোনটা? তুমি এরও 1 সপ্তাহ আগে থেকে ভাবো ওই সপ্তাহে কি করবা, আর এর 1 সপ্তাহ পরে ভাবো ওই 1 সপ্তাহে কি করেছো। আপনিও তো তাই করেন ভাইয়া। আপনার যদি কোনো ঈদ বা পূজা বা এরকম কোনো এই থাকে, কারো বিয়ে থাকে, কাজিনের বিয়ে থাকে, তাহলে আপনি কি করেন? 1 সপ্তাহ আগে থেকে ভাবতে থাকেন ওই বিয়েতে আপনি কি করবেন। আর ওই বিয়ে পার করে আসেন 1 সপ্তাহ, তার 1 সপ্তাহ পর আপনি আবার ভাবতে থাকেন আপনি কি করেছিলেন। আপনার চলে গেছে 3 সপ্তাহ। আইনস্টাইন স্যার যেটা বলেছিলেন আপনার ক্ষতি করে এইটা। তাই আইনস্টাইন স্যার বলেছেন এইটা বন্ধ করো, এইটা এনজয় করো। It will ensure the success of your life. You will shine on your own way. এটা হচ্ছে একদম আইনস্টাইন স্যারের কথা ভাইয়া। তো এই কথাগুলো একটু মেইনটেইন করার চেষ্টা করেন, রেগুলারিটি মেইনটেইন করেন, একটু পরিশ্রম দেন, দেখেন আপনার লাইফটা আপনার মতো করে সেজে যাবে। তাহলে আসেন ভাই আমরা আরেকটা ম্যাথ দেখার চেষ্টা করব। সেই ম্যাথটা আমরা অনেক সুন্দর করে বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করব। ওকে ভাইয়া, আসেন দেখি তাহলে একটু গল্প করি ভাই। এবার খুবই মজার একটা ম্যাথ দেখবো ভাই। আমরা এবার বলতে চাচ্ছি একটা বুলেট এবং এর কথা, তবে একটু ভিন্ন আঙ্গিকে। এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন ভাইয়া। এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছিল, সেখান থেকে আমি প্রশ্নটা একটু দিচ্ছি। আমাকে বলা হচ্ছে একটা বুলেট 5 সেন্টিমিটার থিকনেসের 2টা উডেন পিস পেনেট্রেট করতে পারে। এরকম 2টা যদি উডেন পিস থাকে ভাইয়া, এরকম 2টা উডেন পিস থাকলে এই 2টা উডেন পিসকে একটা বুলেট পেনেট্রেট করতে পারে। তার মানে এখানে যদি সে ইউ ভেলোসিটি নিয়ে স্ট্রাইক করে, তাহলে এইখানে এসে তার ভেলোসিটি হয়ে যায় 0। আর প্রত্যেকটার থিকনেস কত ছিল ভাইয়া? 5 সেন্টিমিটার। প্রত্যেকটার থিকনেস হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি? একটি বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বের 2টা তক্তা ভেদ করতে পারে। A bullet can penetrate 2 wooden pieces thickness of 5 centimeter. ওই বুলেটটা যদি ওই তক্তাগুলোকে, এই উডেন পিসগুলোকে স্ট্রাইক না করে যদি একটা ওয়ালকে এরকম ভাবে স্ট্রাইক করে, এটা একটা ওয়াল, এখানে ছিল ভাইয়া উডেন পিস, ঠিক আছে ভাই, এটা একটা উড বা তক্তা, আর এটা হচ্ছে ভাই একটা ওয়াল। এই ওয়ালের এই হচ্ছে 10-20 সেন্টিমিটার।
এইটাকে যদি সে স্ট্রাইক করে তাহলে এখানে এসে তার ভেলোসিটি হয় 0। এবার বুয়েট প্রশ্ন করেছিল যদি এই ওয়ালটার সামনে, এই যে ওয়াল, এই ওয়ালটার সামনে যদি একটা উডেন পিস রাখা হয়, একটা উডেন পিস রাখা হয় এবং এই বুলেটটা যদি এইখানে এসে স্ট্রাইক করে, তাহলে আপনি বুঝতেই পারছেন এই পুরাটা তো পেনিট্রেট করতে পারবে না, কারণ এখানে যদি ইউ ভেলোসিটি থাকতো তাহলে পুরাটা যাইতে পারতো, কিন্তু একটা উডেন পিস পেনিট্রেট করার পর তো ভেলোসিটি একটু চেঞ্জ হবে। তাহলে এই ভেলোসিটি চেঞ্জ হওয়ার পর সে এই ওয়ালের মধ্যে কতটুকু গেলে তার ভেলোসিটি 0 হয়ে যাবে, এইটা ছিল তার কোশ্চেন। তার মানে কোশ্চেন ছিল একটা বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বের দুইটি তক্তা ভেদ করতে পারে। A bullet can penetrate two wooden pieces thickness of 5 centimeter. Separately, পৃথকভাবে বুলেটটি 20 সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে, ওয়াল ভেদ করতে পারে। এখন বলা হচ্ছে ওই if one of the wooden pieces, দুই উডেন পিসের একটা যদি আপনার ওয়ালের সামনে প্লেস করা হয়, বুলেট যদি তাকে স্ট্রাইক করে তাহলে এটা এর মধ্যে কতটুকু যাবে, কতটুকু পেনিট্রেট করবে। এটা ভাই আমরা অনেক ভাবে দেখতে পারি, এটা আমরা অনেক ভাবে দেখতে পারি। এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ভাইয়া, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। এখন দেখেন ভাইয়া এটাকে আমরা কমন সেন্স ব্যবহার করে 1 সেকেন্ডে উত্তর, কমন সেন্স ব্যবহার করে 1 সেকেন্ডে উত্তর বলবো, 1 সেকেন্ডে উত্তর বলবো। একটু খেয়াল করেন তো ভাইয়া, এটা 5, এটা 5, মোট কত 10। তাহলে এই বুলেটটা যদি তক্তার মধ্যে 10 যায়, ওয়ালের মধ্যে কত যায় 20। তার মানে কি তক্তার মধ্যে যা যাবে ওয়ালের মধ্যে তার ডাবল যাবে। এই যে ভালো করে দেখেন, তক্তার মধ্যে যদি 10 যায়, ওয়ালের মধ্যে যাচ্ছে কত 20। তার মানে তক্তার মধ্যে যা যাবে ওয়ালের মধ্যে যাবে কত, তার ডাবল। তাহলে এই দেখেন তক্তার মধ্যে গেছে 5, তাহলে ওয়ালের মধ্যে যাবে কি তার ডাবল, মানে কত 10। তাই কমন সেন্স ব্যবহার করে বললাম এটা 10 সেন্টিমিটার পেনিট্রেট করবে। তাই কমন সেন্সটা বোঝা গেছে আশা করছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, ওকে সাদিয়া হক, আমি আপনাকে আনমিউট করছি, আপনি প্রশ্ন করেন। সাদিয়া, সাদিয়া প্রশ্ন করেন। ভাইয়া এটা বুঝি নাই। কোনটা? কমন মানে সেন্স? এই যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে বলছি। সবাই একটু ভালো করে খেয়াল করি। আমরা বলছিলাম এই উডেন পিসটার ক্ষেত্রে 5 এবং 5 মিলে কতটুকু যায় ভাইয়া 10 সেন্টিমিটার। তার মানে এই বুলেটের অ্যাবিলিটি কত, তক্তার মধ্যে যায় 10 সেন্টিমিটার আর দেয়ালের মধ্যে যায় 20 সেন্টিমিটার। তার মানে আপনি কি বলতে পারেন, তক্তার মধ্যে যা যাবে দেয়ালের মধ্যে তার কি যাবে ভাইয়া, ডাবল। তক্তার মধ্যে যতটুকু যাবে দেয়ালের মধ্যে যাবে কি তার ডাবল। তাহলে এখানে দেখেন তক্তার মধ্যে যাচ্ছে 5, তাহলে দেয়ালের মধ্যে যাবে কি তার ডাবল। 5 এর ডাবল কত 10। সাদিয়া বুঝা গেছে ভাইয়া? ওকে, সাইমা বল ভাইয়া, আনমিউট করছি। সাইমা বল। সাইমা বুঝতেছি না, পুরো ভিডিওটা একটু পর পর পজ হয়ে যাচ্ছে। এটা তোমার নেটের সমস্যা ভাইয়া, একটু নেটটা ডিসকানেক্ট করে কানেক্টেড হও, ঠিক হয়ে যাবে। হাবিব ভাইয়া প্রশ্ন করেন। হাবিব ভাইয়া, আচ্ছা ওকে, তাহলে এটা গেল ভাইয়া কমন সেন্স থেকে। এখন পরীক্ষার হলে তো আপনি এটা বলতে পারবেন না, কিসে বলতে পারেন, এমসিকিউ তে আসলে। খুবই ভালো অ্যাপ্রোচ, এমসিকিউ তে আসলে পড়াশোনা নাই, 10 এ একদম ধাম করে রাখনো। এবার ভাই রিটেনের জন্য আমরা বেশ কয়েকটা ওয়ে আপনাকে বলবো, প্লিজ ভালো করে দেখেন ভাইয়া, প্লিজ খুবই সুন্দর করে দেখার চেষ্টা করেন। প্রথমে একদম আপনি যদি ক্লাস 9 এ পড়তেন তাহলে যেরকম ভাবে পড়াশোনা করালাম, এই ক্লাস 9 এর বাচ্চার মতো আমি অঙ্ক, একদম ক্লাস 9 এর একটা বাচ্চাকে যেভাবে অঙ্ক করাতাম সেই। এখানে আমার মেইন চ্যালেঞ্জটা দেখেন, এখানে আমার মেইন চ্যালেঞ্জ কি, এখানে ভেলোসিটি ইউ হলে একটা তক্তা ভেদ করার পর এটার বেগ কত হবে এটা বের করতে হবে। একটা তক্তা ভেদ করার পর এটার বেগ কত এটা বের করতে হবে। তার মানে একটা চ্যালেঞ্জ হচ্ছে এইখানকার বেগটা বের করা, আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এই বেগটা কত দূরত্ব অতিক্রম করে যে 0 হবে, তার মানে এইখানে ত্বরণ কত এটা বের করা। এই ত্বরণটা কি দেয়ালের মধ্যে, তাই এই দেয়ালের মধ্যে বলে এইখান থেকে আমাকে ত্বরণটা বের করে নিয়ে আসতে হবে।
আর এইখানকার বেগটা কোনটা ভাইয়া? এই যে একটা তক্তা ভেদ করলে যে বেগটা হয় এটা। তার মানে এই জায়গা থেকে একটা তক্তা ভেদ করার পর বেগ কত হয়েছে সেটা বের করব, এইখান থেকে ত্বরণ বের করব, ওই দুইটা নিয়ে এসে এখানে বসাই দেব। তাহলে এখানকার ভেলোসিটি ক্যালকুলেট করব, এখানকার এক্সিলারেশন ক্যালকুলেট করব, এখানে এসে তার ইমপ্লিমেন্টেশনে যাব। আমি আগেই বলেছি ভাইয়া আমি ক্লাস 9 এর বাচ্চার মতো ম্যাথ করব, তার মানে এইটা অনেক লেন্দি হবে, এটা স্বাভাবিক। আর এরপরে আমি আবার আপনাকে এটা বুঝাই দেব। এটা পরও আমি আরো দুই ভাবে করব। তাহলে এবার দেখেন আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমি এইখানে কতটুকু এটা বের করতে চাই ভাইয়া। তাহলে এখন একটু দেখার চেষ্টা করেন তো ভাইয়া, এই বিন্দুর নাম দিলাম এ, এটা বি, এটা সি। তাহলে যেহেতু একই ম্যাটেরিয়ালের তক্তা, তার মানে আপনি যদি F = ma বলেন, তাহলে এখানে যে বুলেটটা যাচ্ছে এখানেও সেই বুলেট যাচ্ছে, মানে মিলছে। একই তক্তা, তার মানে বাধাদানকারী বল সেম, তার মানে অবশ্যই ত্বরণ সেম, তার মানে এই দুই জায়গায় আমার ত্বরণ সেম ভাইয়া। তাহলে দুইটার ত্বরণ যদি সেম হয় তাহলে আমি সেই কাজটা করব যে এসি অংশ থেকে আগে ত্বরণ বের করে নিব ভাইয়া। তাহলে এসি পোরশন থেকে আপনি কি বলতে পারেন? এসি পোরশন ভাইয়া v স্কয়ার = u² + 2as। আমি কিন্তু এসি লিখেছি, তাহলে a এটা ইনিশিয়াল ভেলোসিটি আর c তে এটা 0, 2 * a * s, মানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে এত, তার মানে 5 5 কত 10 সেন্টিমিটার, আমি সেন্টিমিটারে রাখলাম ভাইয়া, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে এখান থেকে আপনি 0 সমান বলতে পারলেন u² + 20a। তার মানে a = দাঁড়ালো -u²/20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এই a যেটা এসি সেগমেন্টে আছে ঠিক একই অ্যাক্সিলারেশন প্রত্যেকটা জায়গায় থাকবে, একটু আগে বললাম। তাহলে এসি সেগমেন্ট থেকে আপনি এবি সেগমেন্টে আসেন, এসি সেগমেন্ট থেকে আপনি এবি সেগমেন্টে আসেন। তাহলে এবি সেগমেন্টে যদি আপনি আসেন, তাহলে আবারও এই ফর্মুলাটা নেওয়ার চেষ্টা করছি। আমি ধরলাম এই জায়গায় যে ভেলোসিটি ছিল সেটা হচ্ছে v, এটা যদি v হয় তাহলে এই v² সমান এটা হচ্ছে u² 2a, আমি একটু আগে বের করেছি -u²/20 s, s মানে যে এতটুকু, তার মানে এটা হচ্ছে 5। তার মানে এখান থেকে আপনি v² বলতে পারছেন u² মাইনাস এটা কত হয় ভাইয়া, u²/2। তার মানে এটা হচ্ছে v² সমান u²/2, তার মানে v = u/2। তার মানে আপনার একটা বিশাল বড় চ্যালেঞ্জ সলভ হলো ভাইয়া। এই জায়গার ভেলোসিটিটা কত? এই জায়গার ভেলোসিটি হচ্ছে u/2, এটা বের হলো ভাইয়া। এখন আপনার আরেকটা চ্যালেঞ্জ আছে এখানকার এক্সিলারেশন বের করা। এখানকার এক্সিলারেশন বের করেন ভাইয়া, v² = u² + 2as। তাহলে v কত? 0, u হচ্ছে u, 2 a আমি জানতে চাই, s হচ্ছে 20। তার মানে 0 = u² + 40a। তাহলে a = দাঁড়ালো -u²/40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আপনার গল্প শেষ হয়ে গেছে, আপনি এখন জাস্ট এখানে অ্যাপ্লাই করেন ভাইয়া। এখানে যদি অ্যাপ্লাই করেন তাহলে এই জায়গায় v² সমান u² + 2as এটা অ্যাপ্লাই করেন। এই ভিটা কত হয়ে গেছে ভাইয়া দেখেন 0। এই তক্তার মধ্যে এইখানকার u কত ছিল? এই জায়গার ভেলোসিটি ছিল u/2, এই হচ্ছে u/2। v বলতে ফাইনাল ভেলোসিটি বোঝায়, u বলতে ইনিশিয়াল ভেলোসিটি বোঝায়, a বলতে এক্সিলারেশন বোঝায়, s বলতে ডিসপ্লেসমেন্ট বোঝায়। তাহলে u², এবার 2 * a, এই যে এটা, তার মানে ওয়ালের মধ্যে a কত ভাইয়া? -u²/40 ইনটু s, এই s টাকে আমি বের করতে চাই। তাহলে এটা হলো ভাইয়া 0, এটা হলো u²/2 -u²x/20। ভাইয়া সাইড ট্রান্সফার করে ফেলেন। সাইড ট্রান্সফার করলে কি হয় দেখেন ভাইয়া, u²x/20 = u²/2। আপনি বুঝতেই পারছেন u² কেটে গেল, x = 10। ভাই এটা তো আমি আগে কমন সেন্স দিয়ে বলছিলাম এটা দিয়ে হবে। তাহলে দেখেন ভাইয়া এখান থেকে আমরা আপনাদেরকে ক্লাস 9 10 এর বাচ্চার মতো সলভ করে দিলাম যে এটার ভ্যালু কত 10। আমি কার মতো সলভ করেছি সেটা বলেছি ভাইয়া। এখন আপনি চিন্তা করেন বুয়েটে একটা অঙ্ক করার জন্য 3 মিনিট সময় থাকে,
ঢাকা ভার্সিটিতে একটা অঙ্ক করার জন্য 50 সেকেন্ড সময় থাকে, সেই 50 সেকেন্ডে বা 3 মিনিটে এই অঙ্ক করা সম্ভব কিনা? তাহলে 50 সেকেন্ডে বা 3 মিনিটে একটা অঙ্ক সম্ভব না, এমসিকিউ হলে কমন সেন্স খাটাবেন। এবার রিটেন পরীক্ষায় যদি আসে, বুয়েটে যদি রিটেন আসে, আপনি তার কমন সেন্স খাটায় বলতে পারেন না 10 হবে, তাহলে বুয়েটের জন্য কিভাবে করবেন? দ্যাট ইজ দ্য ইস্যু, এবং সেটা আমরা দুই ভাবে করতে পারি। বুয়েট পরীক্ষার জন্য আমরা এই অঙ্কটা দুই ভাবে করব, একটা গ্রাফের পদ্ধতিতে আর আরেকটা হচ্ছে একটু থিওরিটিক্যাল অ্যাপ্রোচে যাব। দেখেন তো ভাইয়া, কারো প্রশ্ন থাকলে একটু হাত তুলেন তো ভাইয়া, আমরা প্রশ্নের উত্তর দেই। কারো প্রশ্ন থাকলে একটু হাত তুলেন ভাইয়া। ভাইয়া পারতপক্ষে নেটের ঝামেলা করেন না, কারণ কেউ যদি এখন কোনোভাবে বের হয়ে যান আর অন্য কেউ যদি ঢুকে যায় তাহলে সম্ভবত আপনি আর ঢুকতে পারবেন না, এটা একদম স্যাচুরেটেড সিচুয়েশনে আছে ভাইয়া। কারো প্রশ্ন নাই? তাহলে কোনো হাত উঠানো পাচ্ছি না, তার মানে প্রশ্ন নাই। ওকে ভাইয়া, এবার দেখেন ভাইয়া, খুবই সুন্দর লজিক দিয়ে ম্যাথ করব, খুবই সুন্দর লজিক দিয়ে ম্যাথ করব। এবার বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে প্রসেস 1, 1 নম্বর প্রসেস দেখব, তারপরে আমি গ্রাফের পদ্ধতিতে চলব। তো প্রথম প্রসেসে যদি দেখি, তাহলে সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করব এখানে ভেলোসিটি কত হবে। আচ্ছা ভাইয়া, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে একটা তক্তা ভেদ করতে পারে, তাহলে তক্তার অর্ধেক ভেদ করার সময় বেগ কত হবে? মনে করেন এই পুরাটা ভেদ করতে পারে, এখানে বেগ u হলে এটা 0 হয়, ঠিক অর্ধেকে বেগ কত হবে? আপনি কি বলবেন u/2? বেগ কি অর্ধেক হয়? এই জায়গায় প্রথম প্রশ্ন ভাইয়া। তাহলে একটা বুলেটের এগিয়ে যাওয়া, এটা কি শুধু তার ভেলোসিটির উপর ডিপেন্ড করে, বেগের উপর ডিপেন্ড করে? নো, একটা বুলেট এগিয়ে যায় কিভাবে? কাইনেটিক এনার্জির জন্য। তাহলে একটা বুলেটের এগিয়ে যাওয়া এটা টোটালি ডিপেন্ড করে কাইনেটিক এনার্জির জন্য। তাহলে কাইনেটিক এনার্জির জন্য যদি হয়, তাহলে একটু চিন্তা করে দেখি ভাইয়া, যে আমার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ছিল? Ek = এটা। তাহলে এখন আপনি বলেন, এখান থেকে কি আমি বলতে পারবো না Ek is proportional to v²? বুলেটের মাস বা ভরের তো কোনো চেঞ্জ হয়নি ভাইয়া। বুলেটের মাস বা ভরের যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে আমি অবশ্যই এই কথা বলতে পারি যে Ek এবং v² প্রপোর্শনাল। আর Ek এবং v² যদি প্রপোর্শনাল হয়, এটা কি মিন করে? এটা কি মিন করে আমাকে একটু বলবেন ভাইয়া। এটা মিন করে ভেলোসিটি যদি 2 টাইমস হয়, ভেলোসিটি যদি 2 গুণ হয়, তাহলে v এর স্কয়ার কত? 4 টাইমস, তার মানে এটা কত হবে? 4 টাইমস। ভেলোসিটি বা বেগ যদি 2 গুণ হয়, গতিশক্তি কত হবে? 4 গুণ। যদি বেগ কত গুণ হয়? বেগ যদি এরকম হয় আপনার √5 গুণ, তাহলে গতিশক্তি কি হবে? তার স্কয়ার করলে কত হয়? 5 টাইমস। এরকমই তো না ভাইয়া? তাহলে এখন আপনি চিন্তা করেন যে এই জায়গায় আপনি এখানে সহজেই বুঝতে পারছেন যে একটু যেতে তার Ek পরিমাণ গতিশক্তি লাগে, তাহলে হাফ যেতে তার কতটুকু লাগবে সেটা আমরা বের করতে চাই। তাহলে হাফ যদি বের করতে হয়, তার মানে কি আমার গতিশক্তি হাফ হয়ে যাবে। তাহলে এখান থেকে এই জায়গায় যদি আমরা গতিশক্তিকে k বলি, তাহলে এখানকার গতিশক্তি হবে k/2 আর এখানকার গতিশক্তি হবে 0, কারণ থেমে যাবে। k ফর কাইনেটিক এনার্জি, ই লিখতে ইচ্ছা করতেছে না। তাহলে এই জায়গা থেকে আপনি বলতে পারেন ভাইয়া, এই জায়গার গতিশক্তি ডিভাইডেড বাই এইখানকার গতিশক্তি ইজ ইকুয়াল টু এই জায়গার বেগ ডিভাইডেড বাই এই জায়গার বেগ, এটার বর্গ। তাহলে দেখেন তো ভাইয়া, কে কে কেটে গেল, 2 লাখ মেরে উপরে উঠে গেল, এটা সমান হয়ে গেল হচ্ছে u ডিভাইডেড বাই v হোল স্কয়ার। তার মানে √2 সমান হচ্ছে u ডিভাইডেড বাই v, তাহলে v সমান হচ্ছে u/√2। আপনি যেটা বের করেছিলেন ভাইয়া u/√2, একটু আগেও বের করেছিলেন। পার্থক্য দেখেন আপনি কত সহজে এখান থেকে বের করতে পেরেছেন। সুমাইয়া ভাইয়া আনমিউট করছি, প্রশ্ন করেন। সুমাইয়া ভাইয়া প্রশ্ন করেন। জি, এটা বুঝি নাই। এটা বুঝি নাই, আচ্ছা। ইলু ভাইয়া প্রশ্ন করেন। ভাইয়া তুমি মাত্র যেটা দেখালা, এটা কি অবজেক্টিভের জন্য নাকি রিটেনের জন্য? বুয়েটের রিটেন। আচ্ছা, যারা এটা বুঝেন নাই তাদের জন্য বলছি ভাইয়া,
দেখেন তো ভাইয়া কে এবং ভি স্কয়ার সমানুপাতিক না? এরা যদি প্রপোর্শনাল বা সমানুপাতিক হয় তাহলে এদের রেশিও সব সময় সেম থাকবে না ভাইয়া? তাহলে এই মুহূর্তের গতিশক্তি ওই মুহূর্তের বেগের বর্গ, এই মুহূর্তের গতিশক্তি ওই মুহূর্তের বেগের বর্গ, এদেরকে সমান করে দিলেই হলো। কারো যদি এটাতেও প্রবলেম হয় ভাইয়া তাহলে তিনি একদম খাঁটি বাংলা প্রসেসে যান না ভাইয়া, খাঁটি বাংলা প্রসেসে যান। কে এই জায়গার গতিশক্তি, k/2 এইখানকার গতিশক্তি, তাহলে এই জায়গার গতিশক্তি যদি হয় তাহলে এখানকার জন্য আমরা কে সমান কি বলবো? হাফ m ইনটু ওই সময়ের বর্গ বেগের বর্গ, আর k/2 হচ্ছে এই সময়ের গতিশক্তি, তাহলে এই সময়ের বেগ হিসেবে বললে কি হবে? হাফ m ইনটু এই সময়ের বেগের বর্গ, তাহলে হাফ m কেটে চলে গেল, এই যে 2 এইটা সমান হচ্ছে u ডিভাইডেড বাই v এটার বর্গ। এই যে দেখেন ভাইয়া এই জায়গাটা চলে আসছে। আশা করছি বুঝতে পেরেছেন। ভাইয়া সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বা ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্কটা একটু ভালো করে বোঝা দরকার ভাইয়া, তাহলে পারে আর এরকম ছোটখাটো মানুষের মতো হিসাব করতে হবে না। তাহলে আশা করছি এটা বোঝা গেছে। এখন দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে আমার সবচেয়ে পছন্দের জায়গায় যাব ভাইয়া। যারা আমাকে অনেক দিন থেকে চেনেন তারা জানেন আমি এখন কি বলবো। আমি এখন গ্রাফ দিয়ে সলভ করব ভাইয়া। আমার সবচেয়ে পছন্দের ওয়ে, যেটার জন্য আমার এত কিছু করতে হবে না, আমি সেই গ্রাফিক্যাল অ্যাপ্রোচ দিয়ে ম্যাথ করব ভাইয়া। একদম সহজে গ্রাফের উপর উত্তর চলে আসবে ভাইয়া। সুমাইয়া আপাকে আনমিউট করছি। ও না, আপনি তো প্রশ্ন করেছেন। আচ্ছা, এবার তাহলে প্লিজ, আমি ক্লাসের প্রত্যেক সময় বলি না ভাইয়া, আমি সব সময় বলি না, আমি ক্লাসের মাঝখানে কোনো একটা সময় বলি। যার যতটুকু মনোযোগ আছে তার পুরোটুকু আমাকে দেন প্লিজ। আমি একটা খুব সুন্দর ওয়ে আপনাকে শেখাতে চাই, যে জায়গাটা আপনাকে দেখাবে ম্যাথ কত সুন্দর, যে জায়গাটা আপনাকে দেখাবে ফিজিক্স কত মজা করে ভাবা যেতে পারে, জায়গাটা দেখাবে আপনার ম্যাথের অ্যাপ্লিকেশনটা কত সুন্দর হতে পারে। আমরা সব সময় বলি ভাইয়া, খুবই মানে বিখ্যাত একজন মানুষের কথা আছে যে যে টিচাররা ফিজিক্সকে বোরিং করে তুলে তারা ক্রিমিনাল। আমি ক্রিমিনাল হইতে চাই না ভাইয়া, আমি খুব মজা করে আপনার কাছে ম্যাথ করতে চাই, আমি আপনার সাথে গল্প করতে চাই, মজা করে দেখাতে চাই যে একটা অঙ্ক এত ভাবে করা যায়, তোমার যেটা পছন্দ তুমি সেভাবে করো। কখনোই বলা উচিত না এই অঙ্ক এভাবেই করতে হয়। একটা অঙ্ক একভাবে করা যায় না ভাইয়া, অনেক ভাবে করা যায়। আমার যেভাবে পছন্দ আমি সেভাবে করব। আপনার সেই মানসিকতাটা তৈরি করতে হবে যে হ্যাঁ আমি জানতে চাই, জানার আগ্রহটা তৈরি করেন। নিউটন স্যারের সেই কথায় আসি যে সে ম্যাডনেস ডেভেলপ করেন, তাহলে নিউটন স্যার আবার আপনাকে নিয়ে বলবেন যে আই ক্যান মেজার দ্য মোশন অফ প্ল্যানেটস বাট আই ক্যান নট মেজার দ্য ম্যাডনেস অফ হিউম্যান। আপনার সেই ম্যাডনেস টুকু নিয়ে আসেন, দেখেন আপনি কত মজা করে এটা বুঝতে পারবেন। একটু দেখার চেষ্টা করি ভাই। আমাদের মূল তথ্য হচ্ছে আমরা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as এটাকে একটু গ্রাফ দিয়ে দেখতে চাই। আমি এই ভি স্কয়ার এটাকে y অক্ষে পাঠাই দেব, ঠিক আছে ভাইয়া? s এটাকে আমি x অক্ষে পাঠাই দেব। তাহলে এই অংশটুকু আপনার জন্য কি হিসেবে কাজ করবে? ঢাল বা m হিসেবে কাজ করবে। আর এই অংশটা কি হিসেবে কাজ করবে? c হিসেবে কাজ করবে। তাহলে এটা y সমান mx c। তাই এটার লেখচিত্র v স্কয়ার এবং s যদি হয় তাহলে এটার লেখচিত্র হবে এরকম, যদি ঢালটা হয় ধনাত্মক, m যদি হয় পজিটিভ। আর যদি m টা নেগেটিভ হয় তাহলে এটা ঢাল কেমন হবে ভাইয়া? এটা v স্কয়ার, এটা s, তাহলে এটা ঢাল যদি নেগেটিভ হয়, tan নেগেটিভ কোথায় কোথায়? all sin tan cos। তার মানে এই চতুর্ভাগে এখানে আর এখানে tan পজিটিভ, আর এখানে নেগেটিভ, তার মানে নেগেটিভ স্লোপের জন্য কেমন হবে? জাস্ট লাইক দিস। তার মানে এটার গল্পটা হবে এইরকম যদি এটা নেগেটিভ স্লোপ হয়। তাহলে পজিটিভ স্লোপ হলে গ্রাফ হবে এরকম, নেগেটিভ স্লোপ হলে গ্রাফ হবে এরকম। যেখানে এই গ্রাফের যে ঢাল, সেই ঢাল বা স্লোপ বলে দিবে আপনাকে টুয়াইস অফ দ্য এক্সিলারেশন বা ত্বরণের দ্বিগুণ। এই তথ্যটুকুকে কাজে লাগায় তিনটা জায়গায় এসে আমরা অঙ্ক করে অঙ্ক শেষ করে দেব ভাইয়া। ধাম করে অঙ্ক শেষ করব। দেখেন ভাই, এগুলো কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। হাও এগুলো কিচ্ছু লাগবে না। আসেন দেখি আমরা অঙ্ক করি। আসেন আমরা অঙ্ক করি। তাহলে এটার জন্য যদি আমরা এখন ওই জায়গা বলতে চাই ভাইয়া, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। সর্বপ্রথম দেখেন বেগ আস্তে আস্তে কমছে না ভাইয়া? বেগ যদি আস্তে আস্তে কমে, রিটার্ডেশন বা মন্দন হয়েছে না ভাইয়া?
তাহলে রিটার্ডেশন বা মন্দন হওয়া মানে কি, আমার এক্সিলারেশনটা নেগেটিভ। রিটার্ডেশন বা মন্দন হওয়া মানে এক্সিলারেশনটা নেগেটিভ, আর নেগেটিভ এক্সিলারেশন মানে আমার এই স্লোপটা নেগেটিভ। আমার স্লোপটা নেগেটিভ হওয়া মানে আমার গ্রাফটা এরকম, আমার গ্রাফটা এরকম। তাহলে এই দিকে আছে আমার ভি স্কয়ার, এইখানে আছে এস। তাহলে এখানে যেটা শুরুতে যে বেগটা থাকে সেটাকে আমরা আদি বেগ বলি, তার মানে এটা ইউ স্কয়ার। আর এখানে এসে বেগটা 0 হয়ে গেছে, তার মানে এই জায়গায় এসে বেগটা 0 হয়ে গেছে, এই জায়গাটা হচ্ছে এই। এখন সুন্দর করে দেখার চেষ্টা করেন ভাইয়া, এখান থেকে এই পর্যন্ত টোটালটাকে, এই টোটালটাকে যদি আপনি x বলেন, তাহলে এই এতটুকু জায়গাকে আপনি কি বলবেন, x/2। খুবই স্বাভাবিক। তার মানে এই জায়গায় সরলটা কত, x। তাহলে এটা ঠিক অর্ধেকে যখন যাবেন, এটা কত হবে ভাইয়া, x/2। আর এই সময়ের বেগটা যদি হয় v, তাহলে এই অক্ষে এখানে কি রয়েছে ভাইয়া, এটা হচ্ছে v স্কয়ার। আপনারা সেই ছোট্টবেলায় পড়েছেন ভাইয়া, সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এখানে দেখেন ভাইয়া, এই যে একটা বাচ্চা ট্রায়াঙ্গেল দেখা যায়, এই দেখেন একটা বাচ্চা ট্রায়াঙ্গেল, আর এই যে দেখেন ভাই একটা বুড়া ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলই সিমিলার বা সদৃশ। তাহলে সদৃশ ত্রিভুজ যদি হয়, তাহলে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহু বা সিমিলার সাইডগুলোর রেশিও কি হবে ভাইয়া, ডেফিনেটলি সেম। সাইমা প্রশ্ন কর, সাইমা প্রশ্ন কর। ট্রায়াঙ্গেলের বিষয়টা আরেকবার বললে ভালো হয় ভাইয়া। আমরা কি দেখেছি ভাইয়া, এই জায়গায় পুরোটুকু x আর এইটুকু তার অর্ধেক মানে কি x/2। তাহলে যে দুটো ত্রিভুজ পাওয়া গেছে, এই দুটো ত্রিভুজ কি হবে ভাইয়া, সদৃশ। সদৃশ কোণী, কারণ তিনটা কোণই সমান। দেখ, এই ত্রিভুজের এটা সমকোণ, বড় ত্রিভুজের এটা সমকোণ, দুই ত্রিভুজেরই এটা একই কোণ। তার মানে কি দুইটা কোণ সমান হয়ে গেছে, 3 নম্বর অ্যাঙ্গেল সমান হইতে বাধ্য। তার মানে তারা সিমিলার বা সদৃশ। আর সদৃশ ত্রিভুজের সিমিলার সাইড বা অনুরূপ বাহুগুলোর অনুপাত হয় সমান। তাহলে এখানে আমার দুইটা ত্রিভুজ, একটা এই যে বড়টা, এই যে বড়টা, আর আরেকটা হচ্ছে এই যে ছোটটা, এই যে ছোটটা। তাহলে এই পিচ্চি আর এই বুড়া, এই দুটোর যদি আমরা এখন একই রকম বাহু নেই, তাহলে অনুরূপ বাহু মানে কি ভাইয়া, সমান সমান কোণের বিপরীত বাহু। তাহলে একটু চিন্তা করি, এই কোণের বড় ত্রিভুজের জন্য বিপরীত বাহু কোনটা, এই পুরাটা। তাহলে এই পুরা জায়গাটুকু কত ছিল ভাইয়া, পুরা জায়গাটুকু, এই পুরা জায়গাটুকু ছিল কত, ইউ স্কয়ার। এই কোণের বিপরীত বাহু যদি এটা হয়, তাহলে ছোট ত্রিভুজের এই কোণের বিপরীত বাহু কোনটা ভাইয়া, এই জায়গাটুকু। তাহলে এই জায়গাটুকু কত ভাইয়া, বি স্কয়ার। এবার দেখেন, এই যে দেখেন এই বাহুগুলো তাহলে তাদের অনুরূপ বাহু। তাহলে বড় ত্রিভুজ যেটা, সেই বড় ত্রিভুজের এই পুরা বাহুটুকু কত, এই পুরা বাহুটুকু কত, পুরা বাহুটুকু হচ্ছে x। আর এই ছোট ত্রিভুজের এই বাহুটুকু কত ভাইয়া, এইটুকু x, এইটুকু x/2। তাহলে এই জায়গাটুকু কত, x - x/2। তাহলে দেখেন তো কত হলো ভাইয়া, এটা হচ্ছে u ডিভাইডেড বাই v হোল স্কয়ার, এটা সমান x ডিভাইডেড বাই x - x/2 মানে হচ্ছে x/2। তাহলে u ডিভাইডেড বাই v হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 2। তার মানে u ডিভাইডেড বাই v ইজ ইকুয়াল টু স্কয়ার অফ রুট অফ 2। তার মানে এখান থেকে আপনার v সমান পাওয়া গেল u ডিভাইডেড বাই √2, যেটা আপনি এখানে অনেক আগে ক্যালকুলেট করেছিলেন বিভিন্ন কাহিনী করে। আমি তাহলে আপনাকে 2 লাইন লম্বা করে ক্যালকুলেশন দেখিয়েছি। যারা একটু ক্যালকুলেশনে খাস তারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা কত সহজে এই ভেলোসিটিটা বের করে ফেলা যায়। হাবিব ভাইয়া প্রশ্ন করেন, হাবিব ভাইয়া প্রশ্ন করেন, হাবিব ভাইয়া প্রশ্ন করেন, লামিয়া ভাইয়া প্রশ্ন করেন। ভাইয়া ঢালেরটা আরেকবার বুঝাবেন? আচ্ছা বুঝাচ্ছি। সামিয়া ভাইয়া প্রশ্ন করেন, সামিয়া ভাইয়া প্রশ্ন করেন। ভাইয়া ক্যালকুলেশনটা রিপিট করেন। আচ্ছা ঠিক আছে। ইলু প্রশ্ন করেন। ভাইয়া x x/2 টা কিভাবে বের হয়েছে এটা একটু আবার বলেন। আচ্ছা ঠিক আছে। সুমাইয়া ভাইয়া প্রশ্ন করেন। গ্রাফ সহ একটু আরেকবার বুঝান। ওকে। হাবিব ভাইয়া প্রশ্ন করেন।
ভাইয়া ওই y অক্ষ বরাবর আপনি যখন ভি স্কয়ারটা আইডেন্টিফাই করলেন ওই জায়গাটা থেকে যদি একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখেন আমরা বলছিলাম যে আমরা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু বলছি ইউ স্কয়ার প্লাস 2as। এই পুরো ভি স্কয়ারটাকে আমি y অক্ষে পাঠাবো, s টাকে আমি x অক্ষে পাঠাবো। তাহলে এই পুরো অংশটুকু আপনার ঢাল অথবা m এর মতো কাজ করবে, এই অংশটুকু আপনার c এটার মতো কাজ করবে, খুবই স্বাভাবিক। সেটা যদি হয়ে থাকে তাহলে পারে এখন আমরা এই জায়গায় এই লেখচিত্রটা কিভাবে পেতে পারি সেটা দেখেন। এই লেখচিত্রটা হচ্ছে এদিকে ভি স্কয়ার এবং এদিকে s এই লেখচিত্র। তাহলে এখন দেখেন m যদি পজিটিভ হয় তাহলে এটা হবে এরকম, m যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে এরকম। কারণ খুবই স্বাভাবিক, tan কোথায় কোথায় পজিটিভ, tan এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ আর এখানে নেগেটিভ। তাহলে নেগেটিভের জন্য এরকম হবে আর পজিটিভের জন্য এরকম হবে। গল্পটা খুবই সিম্পল। তাহলে সেটা যদি হয়ে থাকে ভাইয়া, তাহলে এই জায়গায় আমার আস্তে আস্তে বেগ কমছে, তার মানে মন্দন হচ্ছে, তার মানে আমার ঢাল নেগেটিভ, তার মানে লেখচিত্র হচ্ছে এরকম। তাহলে এই জায়গায় শুরুতেই যে বেগ, সেই বেগটাকে আমরা বলি ইনিশিয়াল ভেলোসিটি, যেটা ইউ ছিল, তাহলে ইউ এর বর্গ হচ্ছে ইউ স্কয়ার। এখানে এসে আমার বেগটা হয়ে গেছে 0, আর সেটা কত দূরে, টোটাল দূরে, তার মানে এটা হচ্ছে x। এখন x/2 মানে অর্ধেক যখন দূরত্বে আমি আসছি, এই যে x/2, সেই সময় আমার বেগ যেটা হয়েছে সেই বেগের নাম বলছি আমি v। এখানে যেহেতু বেগের বর্গ আছে তার মানে কি v স্কয়ার। তাহলে এখানে আমার দুইটা ট্রায়াঙ্গেল চোখে পড়ছে। একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এই যে দেখেন ডট ডট ডট, একটা ছোট ট্রায়াঙ্গেল যার এই কোণটা সমকোণ। আর আরেকটা ট্রায়াঙ্গেল দেখেন এই যে ঢেউ ঢেউ ট্রায়াঙ্গেল, এই যে ঢেউ ঢেউ ট্রায়াঙ্গেল যেটা এইটা সমকোণ। আর দুইটা ট্রায়াঙ্গেলেরই দেখেন এই কোণটা সেম। তাহলে একটা ট্রায়াঙ্গেলের দুইটা কোণ যদি আরেকটা ট্রায়াঙ্গেলের দুই কোণের সমান হয়ে যায় তাহলে অবশ্যই আপনি কি বলবেন যে তারা সিমিলার বা সদৃশকোণী। সিমিলার বা সদৃশকোণী, যদি সিমিলার হয় ভাইয়া, যদি সদৃশকোণী হয়, সিমিলার হয়, তাহলে সিমিলার বা অনুরূপ বাহুগুলোর অনুপাত কত হবে? অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে? সমান। তাহলে সিমিলার সাইড কাদেরকে বলে? সমান সমান বাহুর বিপরীত কোণ। তাহলে আপনি যদি বড় ট্রায়াঙ্গেল, ঢেউ ঢেউ ট্রায়াঙ্গেলের কথা বলেন, তাহলে ঢেউ ঢেউ ট্রায়াঙ্গেলে এইটার বিপরীতে কে আছে, এটার বিপরীতে কে আছে, এটাকে বড়, এই পুরো জায়গাটুকু মানে কি ইউ স্কয়ার। আর বড় ট্রায়াঙ্গেলের এই ইউ স্কয়ার যেরকম বাহু, ছোট ট্রায়াঙ্গেলের জন্য এই যে ডট ডট ট্রায়াঙ্গেলের কি এটা সেই বাহু, এই কোণের বিপরীত বাহু, এবং এই জায়গাটুকু কত ভাইয়া? ভি স্কয়ার। এবার দেখেন বড় ট্রায়াঙ্গেলের জন্য এতখানি জায়গা যতটুকু যেরকম বাহু, ছোট ট্রায়াঙ্গেলের জন্য এইখান থেকে শুরু করে এই এতটুকু জায়গা তো তাই। তাহলে এখন চিন্তা করেন এই পুরাটুকু x, এতটুকু হচ্ছে x/2, তাহলে এতটুকু কত হবে? পুরাটুকু x, এতটুকু হচ্ছে x/2, তাহলে এই জায়গাটুকু কত? x - x/2। তাহলে বড় ট্রায়াঙ্গেলের জন্য যেটা x, প্রথমে বড় ট্রায়াঙ্গেলটা নিয়েছিলাম, ছোট ট্রায়াঙ্গেলের জন্য সেটা কতটুকু ভাইয়া? x - x/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ভাইয়া u ডিভাইডেড বাই v হোল স্কয়ার এটা সমান হচ্ছে x ডিভাইডেড বাই x/2। এটা যদি বলতে পারি তাহলে এখান থেকে বলতে পারছি u ডিভাইডেড বাই v হোল স্কয়ার এটা সমান হচ্ছে 2। তার মানে u ডিভাইডেড বাই v এটা সমান হচ্ছে √2। তাই v ইজ ইকুয়াল টু হচ্ছে u ডিভাইডেড বাই √2। আশা করছি বোঝা গেছে, কোনো ভ্যালুই কিন্তু লাগে নাই। আচ্ছা, স্বচ্ছ ভাইয়া প্রশ্ন করো, স্বচ্ছ ভাইয়া প্রশ্ন করো, নাজিব ভাই প্রশ্ন করেন। ভাইয়া গ্রাফের জন্য কোন ইকুয়েশনটা সিলেক্ট করব এটা কিভাবে বুঝবো? এই যে দেখেন ভাইয়া এখানে সরণ ছিল, মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ত্বরণ, বেগ। তাহলে সরণ ত্বরণ বেগকে রিলেট করে কোন লেখচিত্র, কি বলে, কোন সমীকরণ? ঠিক আছে, ওকে। জি ভাইয়া। নাজিফা ভাইয়া প্রশ্ন করেন। ভাইয়া উডের যে চিত্রটা ফার্স্টে দিয়েছেন ওখানে x/2 এর পর যে v টা আসলো ওই জায়গাটা বুঝিনি।
হ্যাঁ আমরা হ্যাঁ বলছিলাম যে একটা বুলেট যদি এই উডেন পিসটাকে এখানে স্ট্রাইক করে তাহলে সে একদম দুইটা তক্তাই ভেদ করে যেতে পারে, দুইটা উডেন পিসই পেনেট্রেট করতে পারে। এখন জিজ্ঞেস করা হচ্ছিল এই উডেন পিসগুলোর একটা যদি ওয়ালের সামনে নিয়ে আসা হয়, তার মানে আপনার কি দরকার, একটা উডেন পিস পেনেট্রেট করার পর তার ভেলোসিটি কত হয় সেইটা। তাহলে একটু চিন্তা করে দেখেন তো ভাইয়া, যে এই পুরাটুকু যদি এক্স হয় মানে পুরাটা যতখানি দরকার এটা কি তার অর্ধেক, সেজন্য সেই অর্ধেক পেনেট্রেট করার পর তার ভেলোসিটি কত সেটা বের করে নিয়েছি ভাইয়া। ওকে, এবার আসেন ভাইয়া, তাহলে এই দুটোই যাব। এখানে তো আপনি বুঝতেই পারছেন আমার এটা লাগবে, তো এইখানে এসে আমার এক্সিলারেশন ক্যালকুলেট করতে হবে। এক্সিলারেশন কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আপনি জানেন, এটা আপনাকে স্লোপ বের করা শিখাই দিয়েছে। একটু আগে থেকে বলছিলাম এটা তো এরকম হবে, তাহলে এইটা হচ্ছে আপনার ইউ স্কয়ার, তাহলে এইটার স্লোপ কত হবে সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এটা তো নেগেটিভ অ্যাঙ্গেল সেটা আপনি বুঝতেই পারছেন ভাই, এটা নেগেটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল মানে অবশ্যই একটা নেগেটিভ অ্যাক্সিলারেশন। আপনি তো জানেনই ভেলোসিটি কমছে মানে অ্যাক্সিলারেশন হচ্ছে। তো এটার যে স্লোপ সেই ট্যান থিটা যেটা আমরা বলে থাকি সেটা অবশ্যই আপনাকে কি এক্সপ্রেস করে দিয়েছিল টুয়াইসে। আপনি অবশ্যই জানেন এটা নেগেটিভ অ্যাঙ্গেল, এটাও নেগেটিভ, সেজন্য আমি আর ওইরকম কিছু নিলাম না, আমি জাস্ট তার ভ্যালু নিয়ে নিলাম, ম্যাগনিটিউড নিয়ে নিলাম। ওকে ভাইয়া, এরকম যদি হয়ে থাকে তাহলে এই ট্যান থিটা যদি এরকম হয় তাহলে এখান থেকে আপনি কি বলবেন ভাইয়া, এই জায়গা থেকে আপনি কি বলবেন, পারপেন্ডিকুলার টু বেস। তাহলে পারপেন্ডিকুলার কতটুকু দেখেন ভাইয়া, লম্ব কতটুকু ইউ স্কয়ার, বেস কতটুকু এই পুরো থিকনেসটাকে আমি এস ধরলাম, তাহলে এটা হচ্ছে বেস হচ্ছে এস, এটা সমান হচ্ছে টুয়াইস এর, এটা থেকে গেল, এটা ওয়ালের মধ্যে, তার মানে এই ওয়ালের মধ্যে সেই আচরণটা সে মেইনটেইন করবে। তাহলে এই ওয়ালের মধ্যে যদি আমরা আসি তাহলে এবার একটু চিন্তা করেন যে আমার গল্পটা কি হচ্ছে, এই ওয়ালের মধ্যে এই শুরুতে কত ভেলোসিটি পাচ্ছে, শুরুতে কত ভেলোসিটি পাচ্ছে, নিশ্চয়ই ইউ না, ইউ নিয়ে আপনার তক্তাকে স্ট্রাইক করছে, তক্তাকে স্ট্রাইক করার পর বা উডেন পিসকে স্ট্রাইক করার পর এখানে এসে ভেলোসিটি হয়ে গেছে ভি, ভি মানে এটা কত ছিল ইউ ডিভাইডেড বাই √2, তার মানে এখানকার ভেলোসিটি হচ্ছে ইউ ডিভাইডেড বাই √2 আর সেটার স্কয়ার। এখানে এসে আপনার ভেলোসিটি হয়ে গেছে 0, আপনার কাছে জিজ্ঞেস করছে এইটুকু কত, এই জায়গায় যেহেতু x ব্যবহার করে ফেলেছি তাই এটার নাম দিলাম y, তার মানে এই y টা কত। তাহলে দেখেন তো এখানেও যদি আমরা সেম একই স্ট্র্যাটেজি মেইনটেইন করি tan থিটা এটা সমান তাহলে কত, লম্ব বাই ভূমি, এটাও হচ্ছে টুয়াইস এ। তাহলে লম্ব কতটুকু, এই যে দেখেন এইটা, এটা হচ্ছে ইউ বাই √2, এইটা ডিভাইডেড বাই ভূমি কতটুকু, এই দেখেন y, পারপেন্ডিকুলার টু বেস, আর টুয়াইস এ এটা কতটুকু দেখেন ইউ স্কয়ার বাই এস। অঙ্ক একদমই শেষ ভাইয়া। তাহলে এখান থেকে যদি আপনি একটু আমাকে এই জায়গাটুকু জায়গা দেন তাহলে দেখেন তো এখান থেকে কি দাঁড়ায়, এটা হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই √2 এর বর্গ করলে এটা হচ্ছে 2, এটা হলো y, এটা সমান ইউ স্কয়ার ডিভাইডেড বাই এস, এস মানে আমি ধরেছিলাম এতটুকু, এই এতটুকু জায়গার মান কত দেওয়া ছিল ভাইয়া 20। দেখেন ভাইয়া তাহলে ইউ স্কয়ার কেটে গেল, y সমান তাহলে কত হয়ে গেল বুঝতেই পারছেন ভাইয়া 10, এটা আপনি অনেক আগেই বের করেছিলেন। বুঝা গেছে ভাইয়া? একটু দেখি এবার স্বচ্ছ প্রশ্ন করতে চাইলে প্রশ্ন কর, রামিজা প্রশ্ন করতে চাইলে প্রশ্ন কর। ভাইয়া tan থিটা এটা ইকুয়াল টু টুয়াইস এ কিভাবে হইলো? এ রে তুই তো ভুলে গেছিস, তাহলে তাহলে আমি দেখাই দেই কিভাবে হলো। মানে এটুকু মনে আছে যে কোনোভাবে হইছিল কিন্তু কিভাবে সেটা ভুলে গেছি। আচ্ছা এই যে দেখাই দিচ্ছি, এই যে দেখ ভাইয়া ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এটাকে তুই y অক্ষে পাঠাই দিছিস, এইটা x অক্ষে পাঠাই দিছিস, তাহলে m হিসেবে কাজ করছে কোনটা, এই যে দেখ ভাইয়া এটা m, আর এই যে দেখ ভাইয়া এটা c, তাহলে m মানে কি ঢাল, তাহলে একটা সরলরেখার ঢাল কি tan থিটা, তাহলে tan থিটা এটা সমান কত, এই যে দেখ ভাইয়া এই যে দেখ টুয়াইস এ, এই হচ্ছে তার টুয়াইস এ। জি ভাইয়া বুঝছি। বুঝে গেছে? আচ্ছা কেউ কেউ জিজ্ঞেস করেছেন ভাইয়া পুরোটা আরেকবার বুঝান। ভাইয়া গ্রাফিক্যাল প্রসেসটা তাহলে আমরা একটু পেন্ডিং না হয় রেখে দেব, আপনাদের সাথে যখন অফলাইনে দেখা হবে তখন আবার করে দেব। আপনাকে তো একই অঙ্ক আমি মনে হয় 4 নিয়মে করে দিলাম,
একই অঙ্ক 4 নিয়মে করে দিলাম। হতে পারে যে গ্রাফটা বুঝতে একটু সমস্যা হতে পারে। এটা নকিং কি? এটা নকিং হচ্ছে আপনি আপনার যে ক্লাস 10 এর স্থানাঙ্ক জ্যামিতি ছিল এটা ঠিকমতো পড়েননি। যেহেতু পড়েননি তাই একটু বেশি এফোর্ট দিতে হবে। আমি বলিই নাই যে এখন আর কিছু হবে না, একটু বেশি এফোর্ট দিব, আমরা সেটা সলভ করে ফেলবো। নাজিয়া ভাইয়া কোশ্চেন করেন। নাজিয়া ভাইয়া কোশ্চেন করেন। ভাই আমার কোয়েশ্চেন ছিল না। ও আচ্ছা, সরি। তাহলে দেখেন আমি এবার একদমই আপনাদের সাথে একটু ওপেন হয়ে গেলাম। এবার আমি সবসময় আপনাদের সাথে যে কোনো ডিসিশন আপনাদের সাথে শেয়ার করে নেই। সুতরাং আমি আজকে কেন এভাবে করেছি সেই ওপেন ডিক্লারেশনটা আমি আপনাদেরকে দেই। হ্যাঁ, আপনাদেরকে যখন আমি অফলাইন ক্লাসে পাই তখন আপনাদের চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি যে আপনি কি জানতে চাচ্ছেন। আমি এই মুহূর্তে আপনার চোখ দেখতে পাচ্ছি না ভাইয়া, তাই আমি আপনার চোখের ভাষা বুঝতে পারছি না। তাই আমরা এখানে যতজন ক্লাস করছি কেউ কেউ ক্লাস 10 এর জন্য যা পড়া দরকার ছিল সেই পড়াগুলো ঠিক মতো করেছি। কেউ কেউ আমার কাছে পড়ে ঠিক মতো পড়েছি, কেউ কেউ আমার কাছে পড়ি নাই। একটা বিভিন্ন গ্রুপ এখানে আছে যারা আমার কাছে পড়েছেন এবং ঠিকঠাক মতো পড়ে এসেছেন। সেই গ্রুপগুলো যদি আমি সেই প্রথমের অ্যাপ্রোচটা করতাম তাহলে এতক্ষণ আপনি ক্লাসে থাকতেন না, আপনি বলতেন যে ভাইয়া তো এটা 9-10 পড়াইছে। এবার যারা এগুলো পড়েন নাই অথবা একটু কম পড়ে আসছেন তাদেরকে যদি আবার এই শেষের অ্যাপ্রোচটা দেখাতাম তাহলে তারা ভাবতেন যে এটা আবার কোথা থেকে আসে। যেহেতু আপনাদের মধ্যে একটা বিশাল বড় ভেরিয়েশন আসছে ভাইয়া, তাই আমি একটা অঙ্ককে কয়েক রকম করে করার চেষ্টা করেছি। যার যেভাবে পছন্দ সে সেভাবে অ্যাডপ্ট করে। এটাই আমাদের স্ট্র্যাটেজি। আমরা সামনের সপ্তাহ থেকে যখন একদম রেগুলারলি বই হাতে ধরে পড়ার চেষ্টা করব ভাইয়া, তখন দেখবেন এগুলোকে আরো হারমোনিতে চলে আসবে। একটু সময় লাগবে, আজকের দিন আর কালকের দিন, এই দুটো দিন সময় দেন, দেখেন আমার সাথে অ্যাডপ্ট করে ফেলবেন। তারপর দেখবেন আমরা গ্রুপ মিলে কত ভালো পড়াশোনা দিতে পারি। তাহলে ভাইয়া আজকে আমরা অনেকক্ষণ গল্প করলাম, এক একটা অঙ্ক বহুভাবে করার চেষ্টা করলাম। সেই সবগুলো অ্যাপ্রোচের কতগুলো কাছে ঢুকলো, কতগুলো কাছে ঢুকলো না, ব্যাপারগুলো আসলেই কঠিন। এইগুলো আমাকে একটু কমেন্টে জানিয়েন, আমরা সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগেও আপনাকে বলেছি ক্লাস লিখে কেমন লিখবো, অঙ্ক করে? আচ্ছা, কাগজে, হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে। আমাদের শিশির স্যার সবসময় একটু ঝামেলা করে। আমরা সবসময় বলি যে এই সাবির দিকে আমাদের এখানে 3 জন আমরা আছি, তো সবসময় সকল ঝামেলা শুরু হয় শিশিরের কাছ থেকে এবং সেটা ইনপুট আমার কাছে আসে এবং সবশেষে সবচেয়ে প্যারা পায় সাবির। এই যে আপনি কে লগ ইন করতে পারছেন, কে পারছেন না, সব ঝামেলা শুরু করছে শিশির। এগুলো তৈরি করা লাগবে। তারপর আপনারা অ্যাড হইলেন, কেউ অ্যাড হইতে পারতেছেন না, সব তৈরি করতেছেন। তো ঝামেলাটা ভাই এই জন্য, এই যে আবার একটা ঝামেলা তৈরি করে দিচ্ছে। আজকে যে অঙ্কগুলো করিয়েছি, যত প্রসেসে করিয়েছি সবগুলো প্রসেসকে আপনাদেরকে আমরা হাতে লিখে পিডিএফ করে আপনাদের কাছে দিয়ে দেব। আপনারা সেগুলো একটু দেখে নেবেন। ঝামেলাটা আপনাদের জন্য ফ্রেন্ডলি হইলো ভাইয়া, আপনাদের জন্য খুব সুবিধা হইলো। আমি আর সাব্বির বেড়া ঠিক আছে না, আমার ক্লাসের সময় কোনো নেটের প্রবলেম নাই। আমি ভাইয়া ভালো মানুষ, এইসব ভন্ড টন্ড ক্লাস নেওয়ার সময় ঠিক আছে। তো ভাই আমরা বিভিন্ন ভাবে অঙ্ক করার চেষ্টা করেছি, একটাই উদ্দেশ্যে আপনার কাছে ইনফরমেশন দিতে চেয়েছি। কখনো এটা বিশ্বাস করবেন না যে এই ম্যাথ এভাবেই করতে হয়, একটা ম্যাথ একভাবেই করা যায়, অসম্ভব। একটা ম্যাথ অনেক ভাবে করা যায়, আমার এইভাবে পছন্দ, আমি এইভাবে, এটাই সিম্পল। আর শিশির ভাই এভাবেই ম্যাথ করায়, সাবির ভাই কেমিস্ট্রি ওইভাবেই পড়ায়, আমি ফিজিক্স এভাবেই দেখানোর চেষ্টা করি। দুই ভাই বোন একই ফোন ইউজ করে, এখন একজন সেকেন্ড ইয়ারে পড়ে, একজন ফার্স্ট ইয়ারে পড়ে, 10টা থেকে একটা মধ্যে দেখো যদি দুই একটা সুন্দর সমস্যা পেয়েছি ভাইয়া। দুই ভাই বোন, একজন ফার্স্ট ইয়ারে উঠছেন, একজন সেকেন্ড ইয়ারে, একজন আমার সাথে ক্লাস, একজন আবার ম্যাথ ক্লাস শিশিরের সাথে। তাহলে তারা কিভাবে দুইজনেরই 10টা থেকে একটা সেটার একটাই সলিউশন, আন্টিকে বলে আরেকটা সেটা একটাই সলিউশন, আন্টিকে বলে আরেকটা। এই সময় যদি আপনারা আমাদের এখানে অফলাইনে উপস্থিত থাকতেন তাহলে দেখতেন যে আমরা 3 জন মিলে আপনাদের সাথে কত গল্প করতে পারি। সেই গল্পগুলো ভার্চুয়াল হয়ে গেছে, একপাক্ষিক হয়ে গেছে। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক করে দিক। আপনারা অনেক 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 ভালো থাকেন। আপনাদের সাথে কালকে আবার কথা হবে 10টার সময় ম্যাথ নিয়ে আর 11:30টার সময় ফিজিক্স।
ইনশাআল্লাহ সবাই 15 মিনিট আগে ঢুকে যাবে। সবাই একটু 15 মিনিট আগে ঢুকে যায় ভাইয়া, যেহেতু একটু ঢোকা নিয়ে সবসময় ঝামেলা হয়, সবাই একটু 15 মিনিট আগে ঢুকে যায়। আপনারা অনেক অনেক ভালো থাকেন, বাসায় থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নিয়েন। আর আরেকটা কথা মনে রাখেন, সারাদিন পড়তে হবে কথাটা যেমন ভালো না, দিনে একবারও বই হাতে নেবেন না এই কথাটাও কিন্তু ভালো। তাই আপনি অবশ্যই এটা একটু মেইনটেইন করেন, একটু রেগুলার হন, দেখেন সবকিছু আপনার মতো করে সাজান। মারিয়া ভাইয়া প্রশ্ন করতো, মারিয়া প্রশ্ন কর ভাইয়া। ভাইয়া বইয়ের কথা বলছিল, আচ্ছা কার লেখা বই কিনবো? আচ্ছা ঠিক আছে, ভালো প্রশ্ন করেছো। সাইমা ভাইয়াকে আনমিউট করতো, সাইমা ভাইয়া একটা প্রশ্ন করতে মনে হয়। ভাইয়া বইয়ের ক্ষেত্রে আমরা সবসময় যেটা বলি যে একটা বই পুরোপুরি ফলো করতে হয়। যেমন বেসিক আগে কি লাগে, একটা স্কেলিটন লাগে, স্কেলিটনের সাথে মাসল লাগানো যায় না, স্কেলিটন লাগবে। আমাদের এসএসসি তে বোর্ড রিলেটেড মাত্র একটা বই থাকে, কিন্তু এইচএসসি তে আসলে বিভিন্ন রাইটারের বই আসে। তো সেজন্য আমরা একটা বেসিক বই আগে ফলো করব, শেষ করব, তারপরে অনেক রাইটারের বইয়ের রেফারেন্স দেব, পার্থক্য হয়তো বা 10% 5%। তো আমরা যেটা ফার্স্ট পার্টের জন্য যেটা ফলো করব ভাইয়া, ফার্স্ট পার্ট ফলো করব আমির হোসেন বা ইসাহাক স্যারের বই। আমির হোসেন স্যার, আমির হোসেন এন্ড ইসাহাক স্যার, দুটো আমি এই জন্য বলে দেই ভাই, আমি একবার বলে দিছি যে ভাইয়া ইসাহাক স্যারের বই কিনতে হবে। ও নিউ মার্কেট গেছে, নীলক্ষেত গেছে, নীলক্ষেত যে আমাকে ফোন দিয়ে বলে ভাইয়া ইসাহাক স্যারের বই বাজারে পাওয়া যাচ্ছে না, আমির হোসেন স্যারের বই আছে। ভাই ওই একই বই আমির হোসেন স্যার এবং ইসাহাক স্যার মিলে লিখছেন। আমির হোসেন স্যার এবং ইসাহাক স্যার মিলে যে বইটা, সেটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টের জন্য আমাদের যে বইটা লাগবে ভাইয়া, সেটা হচ্ছে তপন স্যার। সেকেন্ড পার্ট তপন স্যার, ফার্স্ট পার্ট হচ্ছে ইসাহাক স্যার। এটা স্কেলিটন, এর বাইরেও আমরা অনেক বই আপনাদেরকে রেফার করব, এগুলো আস্তে আস্তে এগুলো সলভ করা যাবে। আবার মাথায় রেখে স্কেলিটন থাকলে ম্যাথস অ্যাড করা যায়, স্কেলিটন না থাকলে ম্যাথস কিন্তু ভেঙে পড়ে। এই দুটো হচ্ছে স্কেলিটন, এর সাথে আমরা অনেক ম্যাথস অ্যাড করতে পারবো ইনশাআল্লাহ। তো ভাই ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আপনারা ভালো থাকেন ভাইয়া, অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাসায় থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনাদের জন্য শুভকামনা থাকবে। শেষ তাই তো?